সুপ্রিয় দর্শক, দেশ ও জাতির কল্যাণার্থে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইন বিষয়ক অনুষ্ঠান আইন আলো নিয়ে আমি অ্যাডভোকেট সমুনা সাহা আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। উন্নত বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশও এখন এগিয়ে যাচ্ছে। আমাদের এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের লোক পরিবার পরিজন নিয়ে বসবাস করে। এই পরিবার পরিজনের মাঝে কখনো সখনো দেখা যায় তাদের মধ্যে বিরোধ। কেন সে বিরোধ? সে বিরোধটা কিসের বিরোধ? দেখা যাচ্ছে বিয়ে ভঙ্গ, বিবাহ বিচ্ছেদ, দেনমোহর, খোরপোশ, ভরণপোষণ, স্বাভাবিকভাবে এই সকল বিষয় নিয়েই যে পরিবারের মধ্যে বিভিন্ন সময় নানাভাবে কলহ সৃষ্টি হয়। আর এই কলহ নিরসনকল্পে আমাদের দেশে বর্তমানে পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক, আজ এনএন টেলিভিশনের আইন আলো অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন টঙ্গীবাড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যান, তাছাড়া নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক লাইব্রেরি সেক্রেটারি ও সুনামধন্য এবং দুর্দর্শী নারী নেত্রী এবং আইনজীবী নাসিমা আক্তার ম্যাডাম। এছাড়া রয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার সম্মানিত সচিব কামুন নাহার মিতালি ম্যাডাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। দর্শক, এখন আমরা চলে যাব অনুষ্ঠানের মূল পর্বে। আজকের আমাদের বিষয় হচ্ছে পারিবারিক আদালত অধ্যাদেশ 1985। যেহেতু এখানে আজ এই স্টুডিওতে দুজনই নারী শক্তি, দুজন নারী নেত্রী রয়েছেন, যদিও একজন অ্যাডভোকেট আর একজন মহিলা সংস্থার সম্মানিত সচিব। যেহেতু মহিলা সংস্থার সম্মানিত সচিব রয়েছেন আমাদের এই স্টুডিওতে আমার বাম পাশে, তাকে দিয়েই আজকের অনুষ্ঠানটা আমি সূচনা করতে যাচ্ছি। ম্যাডাম, ধন্যবাদ এনএন টিভিকে এবং ধন্যবাদ সৈকত আপনাকে। আমার সাথে এমন একজন পার্টনার আমি পেয়েছি। আমি যেহেতু মহিলাদের নিয়ে কাজ করি, আমার চেয়ে নাসিমা আপা আরও বেশি ভালো করে জানবেন। আজকে আমাকে এই আয়োজন করে দেওয়ার জন্য এবং আমার সাথে ওনাকে একসাথে করার জন্য ধন্যবাদ সবাইকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, কথা বলে দেওয়ার বা কথা বলার জন্য যে স্পেস করে দেয়া, এই জন্য এনএনটিভিকে আমি আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যে আমরা কিছু কথা বলতে চাই, দেখা যায় এরকম করে অনুষ্ঠান করে বলাটা, এটা আসলে সত্যি দেশের জন্য, সাধারণ জনগণের জন্য ভালো একটা মহৎ উদ্যোগ ওনারা নিয়েছে। এবং এই উদ্যোগের মাধ্যমে অনেক কিছুই মানুষ জানতে পারবে, যেটা হচ্ছে আমাদের দেশের অনেকেই জানে না, অনেক আইনই জানে না। হয়তো বলে বলে শোনা অথবা কোনো দিন বিপদে পড়লে শোনা, কিন্তু আগে থেকে যদি জানে, তাহলে আমি মনে করি এই পারিবারিক যে আইন নিয়ে আজকে কথা হবে, এখান থেকে অনেক কিছু মানুষ জানতে পারবে, বাংলাদেশের মানুষ। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আপনাকে। এখন ম্যাডাম, যে কোশ্চেন নিয়ে আমরা প্রথমে যাচ্ছি, সেই কোশ্চেনটা হচ্ছে যে ইদানিংকালে আমরা প্রায়ই দেখতে পাই যে পরিবারের কলহ, বিভিন্ন বিষয় নিয়ে কলহ, এই কলহ দেশ, সমাজ, জাতি খুব কলহের কারণে দুর্মুছে পড়ছে। এই কলহ কেন, এই পারিবারিক কলহ বলে আপনি মনে করেন? আপনার দৃষ্টিভঙ্গি থেকে একটু বলুন। আমাকে যে কোশ্চেনটা করা হয়েছে, জি, আমি বড় হয়েছি যেভাবে, সেখান থেকে শুরু করি। আমার মা একজন রত্নগর্ভা মা, তাকে প্রথম আলো পত্রিকা থেকে রত্নগর্ভার দেওয়া হয়েছে, সম্মাননা দেওয়া হয়েছে। আমি রত্ন কিনা জানি না, কিন্তু আমার মা রত্নগর্ভা অবশ্যই, কারণ আমার মা আমাদেরকে কিছু কথা শিখিয়েছে। সেটা হচ্ছে বই পড়ে শেখা যায় না, এটা হচ্ছে
একটা পরিবার থেকে শিক্ষা। আমি একটা একান্নবর্তী পরিবারের বড় হয়েছি, অনেক মোটামুটি নামকরাই নারায়ণগঞ্জে একটা পরিবার আমাদের। সেখানে তখন যে জিনিসটা আমরা দেখেছি সেই জিনিসগুলো এখানে নেই এখন। সবচেয়ে প্রথম আমি যে ক্লারিফাই করব সেটা হচ্ছে পারিবারিক এই কলহের কারণ হচ্ছে শিক্ষা। ফার্স্ট, পুঁথিগত শিক্ষা না, যেটা হচ্ছে যে মানুষ বই পড়ে শিখছে, সার্টিফিকেট পাচ্ছে, ঘরে ঘরে এখন শিক্ষিত হচ্ছে, কিন্তু আসলে কি শিক্ষিত হচ্ছে? আসলে শিক্ষিত হচ্ছে না। সার্টিফিকেট পাচ্ছে, সার্টিফিকেটের ওজন বাড়ছে, কিন্তু কি আছে ওই বইয়ের মধ্যে, কি আছে সেখানে, এটা অনেকেই পড়ছে না। দ্বিতীয় শিক্ষা হচ্ছে পরিবার থেকে শিক্ষা। আমার কাছে মনে হয় যেটা পরিবারের শিক্ষার অনেক কিছু আছে। একটা মা, একটা বাবা, একটা বড় বোন, একটা চাচা, একটা দাদা, নানা বলেন, প্রত্যেকের কাছ থেকে শিক্ষার আছে। এখানেও আমাদের গ্যাপ আছে। তারপরে আসছে আমার পারিপার্শ্বিকতা থেকে শিক্ষা। আমি কোথায় বড় হচ্ছি, কোন ফ্যামিলিতে, কোন স্টেটাসে বড় হচ্ছি, আমার পারিপার্শ্বিক পরিবেশটা কীরকম বড় হচ্ছি, সেখান থেকে আমি কি নিতে পাচ্ছি, সেখানে আমার কি দেয়ার আছে, এ ধরনের নানা জিনিসগুলো আছে। যখন একটা মানুষ এটা রিয়ালাইজ করতে পারবে না যে সমাজের জন্য আমার কিছু করার আছে, পরিবারের জন্য আমার কিছু করার আছে, ততদিন পর্যন্ত এই ধরনের জিনিসগুলো থেকেই যাচ্ছে, যতই চেষ্টা করি না কেন। যেমন আমাদের মহিলা সংস্থা যেটা হয় সেটা হচ্ছে শুধু যে আমরা এটা পারিবারিক, আমাদের এটা হচ্ছে শিশু মহিলা অধিদপ্তর আন্ডারে না, আমাদের এখানে কিন্তু পুরুষও আসে, মানে পুরুষ এবং নারী উভয় পক্ষ থেকেই আসে। হ্যাঁ, বিবাহ বা খুব খারাপ লাগে তখন যখন নাকি দেখি যে একটা অনেক চেষ্টা করার পরও একটা পরিবার ভেঙে যাচ্ছে, তালাকের পর্যায়ে চলে যাচ্ছে। তখন মনে হয় যে বাবা মায়ের তালাক হলো, সন্তানের তো তালাক হয় না। এই সন্তানটা একটা ব্রোকেন ফ্যামিলিতে একটা সন্তান বেড়ে ওঠা, ওর মানসিকতা তখন কি হয়? আমাদের এক বড় ভাই আমাকে খুব সুন্দর করে বলেছে, খুব ঝগড়া হচ্ছে, তো এক পর্যায়ে যখন বললাম যে আপনি শুধু আপনার মায়ের কথাই বলছেন, শুধু বউকে খারাপ বলছেন, সে আমাকে সুন্দর করে বলল, কোনো বই খারাপ বলবো না, না ভালোও বলবো না, কোনো মাই খারাপ না, প্রত্যেক বউ খারাপ। আমি বললাম এটা কেমন কথা বললেন? আমার মাও তো একসময় বউ ছিল। তার মানে ঘুরে কথাটা কি আসলো, সে মাকে খারাপ বললো না, কিন্তু বউকে খারাপ বললো। যখন তার মা বউ ছিল তার মানে সেই ধরনের অ্যাটিটিউড ছিল। তার মানে কি হচ্ছে জিনিসটা, ঘুরে আসলো যে তখন না খারাপ লাগে। অ্যাজ এ মেয়ে মানুষ, মানুষ মেয়ে বলি আমি নিজেকে, মেয়ে মানুষ বলি না, মানুষ মেয়ে, আমি একটু মানুষ ফার্স্ট, তারপর হচ্ছে আমি মেয়ে। তো খারাপ লাগে যখন নাকি বলে যে, হ্যাঁ আমার খারাপ লাগে জিনিসটা যে তখন ওই বড় ভাইয়ের কথাটা আমি অনেক রিয়েলাইজ করলাম। আসলেই তো একটা মা যদি প্রথম থেকে ধরে নেয় যে আমি এই পরিবারের একজন প্রধান, কোন সেন্সে আমার হাজবেন্ডের কাছে আমি খুব রিলায়েবল একজন পার্সন, আমার সন্তানের কাছে আমি প্রধান, আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি প্রধান, তারপরে তখন দেখবেন কি পরিবারটা হয়ে যায় পরিবার একটা বাউন্ডারির ভিতরে একটা সুন্দর মমতার ভিতরে সময় চলে আসে। কিন্তু যখন সে ভাবে যে আমি কর্তা, তখনই লাগে একটা বিষয়, হ্যাঁ কন্ট্রাডিক্টিং। এটা হচ্ছে গিয়ে বললাম না পরিবার থেকে শিক্ষা নিতে হয়, আপনাকে জানতে হবে। বলতে চাচ্ছেন যে একজন আরেকজনকে বোঝা শোনা এবং আন্ডারস্ট্যান্ডিং মাস্ট বি, আন্ডারস্ট্যান্ডিং। আমার হাজবেন্ডের ফার্স্ট কথা ছিল যে যদি দুজনকে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আনতে না পারি, কম্প্রোমাইজ করতে না পারি একজন আরেকজনের জন্য, তাহলে কখনোই পরিবার সুখের হয় না। রাইট। দর্শক, এখন আমরা যাব আমাদের আপা অ্যাডভোকেট নাসিমা আপা আছে। নাসিমা আপার কাছ থেকে আমরা জানতে চাবো যে পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 সেই সম্পর্কে আমরা কিছু জানতে চাই। বিজয়ের মাস, আমি এই বিজয়ের মাসে সর্বপ্রথমেই আমি আমার মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলাবাসী সহ বাংলাদেশের সকল মানুষের প্রতি বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন থাকল। পারিবারিক আদালত 1985 সালে অধ্যাদেশ জারি হয়েছে। 1982 সালের 24শে মার্চের ফরমান অনুযায়ী রাষ্ট্রপতিকে যে ক্ষমতা প্রণয়ন করা হয়েছে, রাষ্ট্রপতি সেই ক্ষমতা প্রয়োগ করে এই পারিবারিক অধ্যাদেশ প্রণয়ন করেন এবং জারি করেন। আর এটা জারি করেন এভাবে যে
আপনার এই অধ্যাদেশ বলে সকল পারিবারিক অধ্যাদেশ হবে পারিবারিক অধ্যাদেশ অনুযায়ী রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই পার্বত্য এলাকার 3টি জেলা ব্যতীত এই অধ্যাদেশ বাংলাদেশের সর্বত্র কার্যকর হবে। মানে আমাদের 64টি জেলার মধ্যে থেকে 3টি জেলা আমাদেরকে বাদ যাবে। সেই 3টি জেলা ব্যতীত সকল জেলায় পারিবারিক আদালত স্থাপিত হবে এবং কার্যকর হবে, এবং এই পারিবারিক অধ্যাদেশই পারিবারিক অধ্যাদেশ আদালত হিসেবে গণ্য হবে। আরেকটি হলো যে আপনার যেই তারিখ থেকে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে গেজেট প্রকাশনার মাধ্যমে তারিখটি নির্ধারণ করা হবে, সেই তারিখ থেকে এটি বলবৎ হইবে। এবং এটি হচ্ছে পারিবারিক আদালতের জি। জি। কিন্তু ম্যাডাম 1985 সালে যে পারিবারিক অধ্যাদেশ জারি হলো এবং পারিবারিক আদালত স্থাপিত হলো 3টি জেলা ব্যতীত, জি, কিন্তু এর আগে কি বাংলাদেশে পারিবারিক যে বিষয় যেমন স্বামী স্ত্রী কলহ, বিরোধ, দেনমোহর, খোরপোশ, বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ইত্যাদি সহ পারিবারিক সংক্রান্ত যে সকল মামলা মোকদ্দমা সৃষ্টি হয় সেই পারিবারিক আদালত ব্যতীত তখন তো পারিবারিক আদালত ছিল না, তখন কোথায় এবং কি ধরনের মামলা হতো? জি, আসলে আমরা এই সমাজেরই মানুষ, সমাজে বসবাস করতে গিয়ে এই পরিবার পরিজন, স্ত্রী পুত্র সন্তান সবাইকে বসবাস করতে নিয়ে গিয়ে আমাদের অনেক ভুল ভ্রান্তি, কলহ এগুলো দেখা দেয়, এবং সেগুলো যুগ ধরেই ছিল, এখনো আছে, প্রত্যাশা না করলেও হয়ে যায়, আগামী দিনেও হয়তো থাকবে। সেই হিসেবে এই মামলাগুলো যখন পারিবারিক অধ্যাদেশ জারির পূর্বে এই মামলাগুলো পরিচালিত হয়ে থাকতো দেওয়ানি এবং ফৌজদারি আদালতে। মানে এই পারিবারিক আদালত অধ্যাদেশ জারির পূর্বে যে এই পারিবারিক বিষয় নিয়ে যে মামলা হতো সেগুলি মীমাংসা এবং নিষ্পত্তি সিভিল এবং ক্রিমিনাল আদালতে সেটা হতো, এগুলি পরিচালিত হতো। তাহলে যে তখনকার অবস্থা আর এখনকার পারিবারিক আদালতের অবস্থানটা মানে কতটুকু মানে সুফল ডেভেলপ করেছে? জি, নিশ্চয়ই ডেভেলপ করেছে। আসলে তখন দেখা গেছে পারিবারিক আদালতগুলোতে যেগুলো শুধুই পারিবারিক আদালত ছিল, সহকারী জজ নয়, শুধুই মানে দেওয়ানি এবং ফৌজদারি আদালত ছিল, সেখানে মামলার যানজট ছিল বেশি, বিলম্ব ছিল একটি কারণ, বিলম্ব হতো মামলা নিষ্পত্তি হতে, মানে দীর্ঘ সূচিকাল মামলা চলতো। আরেকটি হলো সমস্যা মোকাবেলা করতে হতো, সেটি হলো আপনার ব্যয়ভার, মামলার খরচের পরিমাণটা বেশি, মানে দেওয়ানি আদালতের যেভাবে যে সিস্টেমে তৈরি মানে এখানে দায়ের করা হতো সেটা সেম টু সেম এই পারিবারিক বিষয় নিয়েও সেটা হতো। আচ্ছা ম্যাডাম, যে পারিবারিক আদালতের যে স্থাপনাটা সেটা পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 সালের কত ধারায় বলা আছে? জি, পারিবারিক আদালত 1985 সালের এটি স্থাপনাটা জারি করা হয়েছে পারিবারিক আদালতের 4 ধারায়। আর এই আদালতের প্রতিটা বিষয়ের কিন্তু একটা এখতিয়ার থাকে। জি, এই পারিবারিক আদালত এখতিয়ার, তারও তো এখতিয়ার রয়েছে। জি, সেই এখতিয়ার সম্পর্কে আমরা কিছু জানতে চাই। জি, ধন্যবাদ। পারিবারিক আদালতের এখতিয়ার আসলে পরিবার, প্রথমে আমরা একটু বলি, মিতালি আপা অনেক সুন্দর করে বলেছেন। পরিবার বলতে আমরা সাধারণত বুঝি যে মা বাবা, ভাই বোন, পুত্র সন্তান, এগুলো নিয়ে আমাদের পরিবার গঠন হয়। আর এই পরিবারের এই লোকজন নিয়ে যখনই আমরা বসবাস করতে যাই তখন আমাদের প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যার মোকাবেলা করতে হয়, সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাগুলো নিরসনের জন্য এই পারিবারিক যে আদালতে মামলা পরিচালনা করা হয় ওগুলি হলো পারিবারিক আদালত, এবং এই মামলাগুলো পারিবারিক আদালতের এখতিয়ারাধীন। এই সমস্যার সমাধান বা নিষ্পত্তি পারিবারিক আদালতের এখতিয়ারাধীন। সেগুলো হলো যেমন 5 শ্রেণীর মামলাগুলো পারিবারিক আদালত পরিচালনা এবং বিচার নিষ্পত্তি করে থাকেন। বিবাহ বিচ্ছেদ বা কলহ, দেনমোহর আদায়, খোরপোশ, এরপরে হলো আপনার শরীর, নাবালকের শরীর ও সম্পত্তির অভিভাবকত্ব, মূলত এই 5টি সাবজেক্ট নিয়ে পারিবারিক আদালতের বিচার কার্য পরিচালনা এবং এই এর মধ্যেই সেটা পড়ে। জি, ধন্যবাদ আপা। সুপ্রিয় দর্শক, আমরা চেয়ে নেব ছোট্ট একটি বিরতি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। মিতালি ম্যাডামের কাছ থেকে কিছু এই সচরাচর প্রায়ই বিবাহ বিচ্ছেদ
বিবাহ বিচ্ছেদ যেন একটা বেধি হয়ে দাঁড়িয়েছে এই সমাজে। এই বিবাহ বিচ্ছেদ সম্পর্কে আমরা শুনতে পাই এবং জানতে পাই। এই বিবাহ বিচ্ছেদের হওয়ার বিষয় নিয়ে আপনাদের সংস্থায় যদি কোনো বিচার সালিশ হয়ে যায় বা বিচার সালিশের জন্য আসে, তাহলে সেটা আপনারা বিবাহ বিচ্ছেদ বা ভঙ্গ সংক্রান্ত কিভাবে আপনারা সমস্যা যে হয় সেই সমস্যাটা সমাধানটা কিভাবে করেন? আমাদের কাছে যখন আসে, আমি ফার্স্টেই বলেছি যে আমরা তদন্তে যাই। আমরা কিন্তু প্রথমেই আসামিকে আসামি বলে ফেলি না, কারণ আমরা জানি যে এই যে পারিবারিক আদালত উনি বললেন সম্পর্কে, তারপরে মহিলা আইন হয়েছে যে একটা খুব কিছু হলেই এখন ছেলেরা বলে কথায় কথায়, আল্লাহ কিছু হলে তো ওরা আমাদেরকে নারী নির্যাতন মামলা দিয়ে দিবে, এবং দিচ্ছে। এটা অবিশ্বাস করার কিছু নেই। যেমন গত বছরের শেষে প্রথম দিকে নক্ষণখোলা এলাকা থেকে একটা কেস এসছে, মেয়েটা এসে তার গায়ে চিহ্ন আছে দেখাচ্ছে, তাকে আঘাত করা হয়েছে। কে মেরেছে? হাজবেন্ড বিদেশ থাকে, শাশুড়ি এবং ভাসুর মেরেছে। তো আমরা দেখলাম যে এরকম একটা মেয়েকে এরকম মেরেছে। ও আমাদের কাছে এসে নারী নির্যাতন মামলা দিতে যাচ্ছে। কে কার জন্য? শাশুড়ির নামে, ভাসুরের নামে, ননাসদের নামে সম্ভবত, ঠিক মনে করতে পারছি না। যাই হোক, তখন আমরা নোটিশ করলাম। যখন নোটিশ নিয়ে গেল, ওই ভাসুর তো তেড়ে আসলো আমাদের পিয়নকে, এই কিসের নোটিশ, এই না সেই না, ওকে দেখে ফেলে। তো আয়সা বললো যে হ্যাঁ এরকমই দেখলাম, খুব ক্রেজি। তা আমরা বললাম কি সত্যি বুঝি ওরা এরকম। কিন্তু এই যে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, শাশুড়ি এবং ভাসুর যে রিয়াক্টটা করেছে, রিয়াক্টে ফার্স্ট আমাদের যে কথাটা ছিল, অপিনিয়নটা ছিল যে নিশ্চয়ই ওনারা খারাপ, আমাদের সাথে এরকম করেছে। ওনারা তো বোঝে না যে আইনের লোক গিয়েছে, ওনারা দেখেছে নোটিশ গিয়েছে, খেপে গেছে, তা খারাপ। আমরা আমাদের পারসেপশন চলে আসলো কি ওরা খারাপ, আমাদের ফার্স্ট পারসেপশন। কিন্তু আমাদের মনে হলো, আমাদের চেয়ারম্যান আমাদের বললেন যে আরেকবার তদন্তে যাও, ওই ফ্যামিলিটাকে আমি চিনি, যেহেতু ওনার দাদার বাড়ি নক্ষণখোলায়। আরেকবার তদন্ত যাওয়ার পরে আমরা ওর বাড়িতে যাই, লোক পাঠাইনি, আশেপাশে লোক পাঠিয়েছি। তখন মেয়ে সম্পর্কে যা শুনলাম, অ্যাজ এ মেয়ে হিসাবে আমার বলতেও লজ্জা হচ্ছে। তখন দেখলাম ভাসুর খুব ভালো মানুষ, শাশুড়িরা খুব ভালো মানুষ, সবই ঠিক আছে। মেয়ে এখন পরকীয়ায় পড়েছে, সে তার হাজব্যান্ড টাকা পাঠায়। এখন যখন তার হাজব্যান্ড টের পেয়েছে মেয়ে পরকীয়া করছে, তখন সে টাকা পাঠাচ্ছে তার ভাইয়ের নামে, মায়ের নামে। তখন মেয়ের আর ভালো লাগছে না। মেয়ে নিজের গায়ে নিজে আঘাত করে থানায় গিয়েছে, থানায় যেয়ে সাজিয়ে রিপোর্ট নিয়েছে, আমাদের এসে দেখিয়েছে। থানায় যায়নি, ডাক্তারের রিপোর্ট নিয়েছে, কোনো সরকারি সিভিল সার্জন না, প্রাইভেট, তার ব্যক্তিগত ডাক্তার। তখন দেখলাম, এখন মেয়েকে যখন আমার নোটিস করেন তুমি আসো, এখন মেয়ে আর আসে না, মেয়ে আর আসে। বুঝতে পেরেছে যে এটা এই জিনিসগুলি। হ্যাঁ, তার মানে হচ্ছে এই যে আমরা যে এসএমএসটা দেখলাম যে হ্যাঁ এই ধরনের অনেক আছে, আটকে আছে। কেন? অভিযোগকারী মেয়ে বলেই যে তার 7 খুন মাপ, তা কিন্তু না। আইন সরকার করেছে, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, চমৎকার আইন করেছে মেয়েদের জন্য, কারণ মেয়েদের অধিকার আসলেই নষ্ট হচ্ছিল, দ্যাটস ওয়াই এত সুন্দর আইন হয়েছে। তার মানে এই না সে আইনের আমি অপব্যবহার করব। আমি একজন মেয়ে বলে আমি যখন তখন যার তার নামে আমি আমার অভিযোগ অ্যাপ্লাই করে ফেলবো, আমি তো এই সুযোগটা নিব না, নষ্ট করব না। এই যথাযথ কারণ থাকতে হবে, কারণ থাকতে হবে। তখন এটা হবে না। তখন এই কারণগুলো আমরা খুঁজে বের করি, আর যখন দেখি কারণটা আসলেই যথার্থ, তখন আমরা অ্যাকশনে যাই। ফার্স্টে বোঝানোর চেষ্টা করি, অ্যাট লাস্ট বুঝাতে। আর যদি দেখি যেগুলি এক্সট্রিম পর্যায়ের আসলেই টর্চারিং করেছে, ওগুলোকে আর বোঝানোর থাকে না, তখন আমরা আইনের কাছে দিয়ে দেই বা রিপোর্ট নেই। আমরা আমাদেরটা চেষ্টা করি। যদি দেখি না উনি ভালো হওয়ার সুযোগ চায়, যে আসামি পক্ষ সে ভালো হওয়ার সুযোগ চায়, ফাইন। গত সপ্তাহে তার 15 দিন হয়ে গেছে, মানে একটা কেস এসছে, লোকটা খেতে যাচ্ছে, মহিলা খেতে যাচ্ছে না। কারণ কি? লোকটা এমন করছে ওয়াইফের জন্য, কিন্তু মহিলা যাবে না। মহিলা কেন যাবে না? ভালো লাগে না ওরে, আমার যেমন না। লোকটা বিদেশ থেকে তার সমস্যা পাঠিয়েছে ওনার কাছে, এখন লোকটা দেশে চলে আসছে। একটাই কারণ কি? লোকটা সবার কাছে সবকিছু বলে বেড়ায়। এটা তো ডিভোর্স হতে পারে না, আপনার বাচ্চা আছে। মহিলাকে যতই বলছি আমি স্ট্রোক করেছি, আমি ওর সাথে সংসার করবো না, এই না সেই না, কারণ এই সিলি কারণও আসে।
এবং আপনাকে কি মেরেছে কখনো? না, ও আমাকে অনেক ভালোবাসে, তাহলে সংসার করবেন না কেন? না না না, ও অনেক বেশি কথা বলে, জায়গায় জায়গায় বলে বেড়ায় সবকিছু, আমি কি পারলাম কি পারলাম না, মানে এই সিলি ব্যাপার। ইগো সমস্যা, কিছু কিছু সময় ইগো সমস্যা হয়ে যায়। তখন আমি ওনাকে বোঝানোর অনেক চেষ্টা করছি, এখনো চলছে ওটা। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এটা মানে সাকসেসফুল হব, তাদের সংসারটা জোড়া রাখবে এবং তারা আবার সুন্দর সংসার করবে। মহিলা, কারণ হাজব্যান্ড খুব পোলাইট, নিতে যাচ্ছে, এই ধরনের আসে, এক্সট্রিম পর্যায়েও আসে, সিলি ব্যাপারগুলো আসে। এইভাবে আমরা এই সমাধানগুলি চেষ্টা করি, মানে যতক্ষণ পারা যায় একটা সংসার না ভাঙা, যেই প্রসেস করতে হয়, যাকে যেভাবে বোঝানো যায়, তবে মিথ্যা দিয়ে না, কোন রকম মিথ্যা আইন দিয়ে না, মানে কোন রকম মিথ্যা কথা দিয়ে না, সঠিকভাবে, সঠিক নিয়ম, সঠিক আইন, তুমি এই করলে এই হবে, এই করলে এই হবে, তুমি করবে কিনা বলো। আর তারপরে আরেকটা কাজ আমরা যেটা করি, যখন দেখি যে ছেলে মেয়ের আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসে, তখন ফ্যামিলি একটা অনেক বড় ব্যাপার। মেয়ের বাবা মা, ছেলের বাবা মা, ছেলের বাবা মার যেহেতু ছেলে, আমাদের দেশের যেটা প্রথা, একটু হ্যাঁ আমার ছেলে, কিন্তু আপনার ছেলে যেমন আপনার কষ্ট করে হয়েছে, মেয়ের মা কিন্তু মেয়েকে কষ্ট করে দিয়েছে, পালন করেছে। আপনি যেমন একবেলা খাইয়ে ওকে খাইয়েছেন, উনিও কিন্তু একবেলা খেয়ে খাইয়েছে। আমাদের দেশনেত্রী কিন্তু এখন ছেলে মেয়েকে সম অধিকার দিয়েছে। আমাকে আমার ফ্যামিলি থেকে যেটা শিখিয়েছে সেটা হচ্ছে, একটা মেয়েকে, আমার মা সবসময় আমাদের বলেন, একটা মেয়ে তার সব কিছু ছেড়ে একজন লোকের কাছে আসে, একটা পরিবারের কাছে আসে, তার সমস্ত পরিবারকে ছেড়ে যেই লোকটার কাছে আসে, সে যদি মনে করে যে ও সব ছেড়ে এসছে, আমি তাকে রেসপেক্ট করব, তখনই রেসপেক্ট হবে এবং তখনই পরিবার সুন্দর হবে। আর যখনই ছেলেটা মনে করবে বা শ্বশুরবাড়ির মানুষ মনে করবে না ওর বিয়ে করে আনছি, তখন আর পরিবার হবে না। আমার মা সবসময় শিখিয়েছে, শ্বশুরবাড়ি না, শ্বশুরবাড়িও আর একটা বাবার বাড়ি। যখন তুমি মনে করতে পারবা, তখনই দেখবা শ্বশুরবাড়ি তোমার বাবার বাড়ির মতোই মনে হচ্ছে। যত কষ্টই থাক না কেন, মা হয়তো কষ্ট করেছি যে থাক আমার মেয়ে পরের বাড়ি চলে যাবে হয়তো, কিন্তু শ্বশুরবাড়িতে ওইটা হয়তো পাবা না, কিন্তু তুমি ওইটাকে অ্যাডজাস্ট করে নিবা, কিছু কিছু অ্যাডজাস্ট করে নিতে হয়। তখন দেখবে একসময় যে তুমি হিরো। না, আমার লাইফ দিয়ে আমি সেটা মনে করি, আই এম দ্য হিরো অফ দিস মাই ফ্যামিলি। আচ্ছা ম্যাডাম, এই যখন আপনারা এই সমাধানের স্টেজে এসেও যদি সমাধান করতে পারেননি বা ব্যর্থ হয়েছেন, তখন এক পক্ষ না এক পক্ষ তো তখন তাদের আদালতের আইনের আশ্রয় নিতে চলে যায়, তখন আপনারা মানে প্রকৃত যে ঘটনাটা সের উপর ভিত্তি করে, আপনাদের উপর ভিত্তি করে আপনারা কি কোনো প্রতিবেদন বা রিপোর্ট জারি করেন? হ্যাঁ, আমরা একটা রিপোর্ট লিখে দিই যে কোন কারণে কি ছিল কজগুলো, কোন কারণে এটা সমাধান হচ্ছে না, একটা পুরো রিপোর্ট থাকে। সেখানে আমাদের চেয়ারম্যান কর্তৃক আমাদের ওনার সিগনেচার থাকে, প্লাস আমাদের যে জেলা কর্মকর্তা একদম ডিটেলস যা যা আছে তাদের পেপারস সহ। আমরা কিন্তু পেপারসও নেই, কাবিননামা থেকে শুরু করে কি দেয়া না পায়না ছিল, কি দেয়া হয়েছে, কাবিনের কি ছিল না ছিল, তাদের এর মাঝে তাদের কোনো কথা হয়েছে কিনা, বা যখন একটা ছেলে একটা মেয়ে সম্পর্কে বলে ওর ক্যারেক্টার খারাপ, আমি প্রমাণ পেয়েছি, সেই প্রমাণ সহ, বা মেয়ে বলে ছেলের ক্যারেক্টার খারাপ ছিল বা ছেলে অ্যাডিক্টেড ছিল, মাদকাসক্তি কেন্দ্রে ছিল, ওই রিপোর্টগুলো সব সহ সমস্ত পেপার সহ আমরা একটা রিপোর্ট তৈরি করে এটা আমরা পাঠিয়ে দিই, এসপি অফিসে পাঠিয়ে দিই। এসপি এখানে একটা যায়, একটা হচ্ছে ওনারা যে আদালতে যাবে সে আমাদের দিয়ে দিয়ে সে হাতে চলে যায়। আচ্ছা, বিবাহ বিচ্ছেদটা সাধারণত মানে কোন পক্ষের কাছ থেকে বেশি আসে? যেহেতু আমরা নারী ও শিশু, আমাদের কাছে মেয়েরাই বেশি আসে। না, আমি বলতে চাচ্ছি যে বিবাহ বিচ্ছেদের বিষয়টা যেটা হয়, সেটা কি ভিক্টিমাইজটা কি ছেলে বেশি হয় না মেয়ে বেশি হয়? ওই যে বললাম মেয়েরাই বেশি হয়, যে হ্যাঁ মেয়েরাই বেশি হয়, সংসার করব না, তখন আর দেখা যায় যে ছেলেটা যদি ভালো হতেও চায়, বা ধরলাম ছেলেটা ভালো, মেয়েটা করতে যাচ্ছে না, তখন আর জোর করে না। আর যদি দেখি যে ছেলেটা আসলেই খারাপ, ওকে সুযোগ দেওয়া, সেকেন্ড সুযোগ দেওয়া যাচ্ছে না। যেমন আমাদের সেটা ভুল ধারণা আছে, আমি জানি না, এটা আমি দেখেছি আমার ফ্যামিলিতে, যে আমি অন্য জায়গায় দেখেছি, আমি অ্যাপ্লাই করেছি এই জিনিসটা, আমি সাইকোলজিভাবে এই জিনিসটা জানি। যখন একটা কেউ ফ্রাস্ট্রেশনে চলে যায় বা অ্যাডিকশনে চলে যায় বা আদার্স কোনো ধরনের ক্রাইমে চলে যায়, তখন তার সাথে একটা নেগলেন্সি ভাব করে, কিন্তু আমি সেটা করি না, আমাদের শিখায় না এটা করা। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে বিএড করতাম, তখন আমি যেটা শিখেছি সেটা হচ্ছে যে তুমি তার সাথে বন্ধু হয়ে যাও, যদি তোমার ভাই হয় সে, যদি তোমার বোন হয় সে, যদি তোমার বাবা হয়, তুমি তাকে আদর করো,
যত বেশি আপনি আদর করে ওকে বুঝাবেন, আস্তে আস্তে ফ্যামিলির দিকে ও আসবেই। আর যত ছিছি করবেন তত ও নেগেটিভ দিকে যাবে। এই জন্য আমরা কি বলি যে সেকেন্ড সুযোগ দিয়ে দেখো, তোমার ভালোবাসা দিয়ে দেখো, তুমি আদর করে দেখো, কেয়ার করে দেখো, দেখবা ফিরবে। আর না হয়তো আমরা আছি, অ্যাটলাস যখন না ফিরে তখন তো আমরা আছি, ফ্যামিলি আছে। আর এটাই হচ্ছে আমাদের একটা পন্থা এই ধরনের কেসগুলোতে। আর যেমন ছেলে বেকার, করছে না, তখন ছেলেকে বলি তুমি রেসপন্সিবিলিটি নিবে কোত্থেকে? তুমি তো কিছু করছো না, বিয়ে করে ফেলছো, বাবা মায়ের উপর দায়িত্ব দিলে তো হবে না। এই রেসপন্সিবিলিটির কারণেই অনেক সময় ডিভোর্স হয়ে যায়, ছেলে দায়িত্ব নিতে যাচ্ছে না। একসময় ছিল করলাম বিয়ে, একটা বাচ্চা হয়েছে, এখন আর তার ভালো লাগে না, এখন সে কাজও করে না, বাপ মাও তাকে আর পালতে পারছে না। বাপ মার কথা হচ্ছে তুই বিয়ে করছিস আমরা কেন পালবো? কিন্তু বাপ মাকে এটা বুঝতে হবে, আপনার সন্তান, সন্তানকে ফেলে দিতে পারবেন না। আপনার সন্তান কাজ করে তো কি হয়েছে, আপনি যখন দুইজন খাবেন আরেকজনের খাবারটাও জুটবে। আপনি যদি ওই মেয়েটাকে মেয়ের মতো করে আদর করতে পারেন, একসময় ওই মেয়েটা আপনার ছেলেটাকে, আপনাদের যখন দুনিয়া থেকে চলে যাবেন, এই ছেলেটাকে রাস্তাঘাটে ফেলে যাবেন, এই মেয়েটা তখন ওই ছেলেটাকে করবে, ওর সন্তান ঠিক ওইরকম করে বড় হবে। কিন্তু অনেক সময় বাপ মারা সেই দায়িত্বটা নিতে চায় না, বিয়ে করিয়ে খালাস। এই জিনিসগুলো আমাদের সাথে বাপ মাদের সাথে অনেক ফাইট হয়, শুধু যে ছেলে মেয়েদের সাথে হয় তা কিন্তু না, মেয়ের বাপ গার্ডিয়ানদের মা- সাথেও হ্যাঁ এটা নিয়ে। প্রচুর ফাইট হয়। দেখা যায় যে আবেগে পড়ে বন্ধুর মেয়েকে বিয়ে করাই ফেলছি, আবেগে পড়ে আমার বসের মেয়েকে বিয়ে করাই ফেলছি, আবেগে পড়ে আমি আমার পরিচিত এলাকার মুরব্বীকে যে মেয়েকে, তখন কি হয়, কি আপনারই আছে আমারই আছে, আমি দিয়ে দিলাম এত লাখ টাকা কাবিন। যখন এই পর্যায়ে চলে আসে তখন ছেলের বাবা স্যালেন্ডার, মেয়ের বাবা স্যালেন্ডার, করবো না, এত টাকা দিব না। না, এটা তো মুসলিম আইন বলে না, মুসলিম আইন বলে না। আর প্রথম থেকে শিক্ষা দিতে হবে সন্তানকে, মেয়েকে শিক্ষা দিতে হবে তুমি মেয়ে না, তুমি মানুষ। ছেলে তুমি ছেলে না, তুমি মানুষ, তোমার কিছু রুলস আছে, তোমাকে প্লে করতে হবে। ফার্স্ট রুলস তুমি একটা মেয়ে, সেকেন্ড রুলস তুমি একজনের বউ, থার্ড রুলস তুমি একজন মা, থার্ড রুলস তুমি একজনের ছেলের বউ, ফোর্থ রুলস কি? ফোর্থ রুলস হচ্ছে তুমি একটা পরিবারের প্রধান নিজেকে তৈরি করবা। যখন একটা মেয়েকে শিখাবে তখন অটোমেটিকলি মেয়ে যখন আমাকে 4-5টা রোল প্লে করতে হবে, আর যদি কর্মজীবী মেয়ে হয় তাহলে তাকে আরেকটা রোল প্লে করতে হচ্ছে। সো সাথে শ্রম, হ্যাঁ, তোমার ওইভাবে নিজেকে ওই জায়গাটার মধ্যে দাঁড়া করতে হবে, স্টাবলিশ করতে হবে। যখন তুমি করবা তখন এই দ্বন্দ্বটা হয় না। আর ছেলেকে বলতে হবে তোমাকেও এরকম রুল প্লে করতে হবে, তুমি ফার্স্ট সন্তান, সেকেন্ড হচ্ছে তুমি স্বামী, থার্ড হচ্ছে তুমি বাবা, ফোর্থ হচ্ছে তুমি একটা পরিবারের, হ্যাঁ, বাবার অ্যাবসেন্সে আমাকে এটা করতে হবে। প্রথম থেকে যদি একটা বাচ্চাকে ঢুকিয়ে দেওয়া যায় ব্রেনের ভিতর, তোমাকে আমরা ওয়ে দেখিয়ে দিলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কঠিন যে ওয়েটা সেটা খুব খুব ডিস্ট্র্যাক্ট, খুব কষ্ট করে যেতে হয়, কষ্ট করে যে একসময় সফল হয়। আর লাফিয়ে যে সফল হয় এত পিচ্ছিল থাকে যখন পরে আর উঠতে পারে না। এটা যদি বাচ্চাকে ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয় তখন দেখা যায় কি আসলে এই যে জিনিসগুলো আসে এই ধরনের ক্রাইমগুলোতে, যখন পরিবার যদি শিখিয়ে দেয়, একবার মাথায় দিয়ে দিতে পারে যে তুমি একজন মানুষ, প্রথম তোমার দায়িত্ব অনেক কিছু আছে, কিন্তু দায়িত্বটাকে ভয় পেয়ে না। অনেক সময় ছেলেরা ভয় পেয়ে যায়, আল্লাহ আমি তো কী করব, আমি বাচ্চাকে কী করব, বউকে, না, ভয় পেয়ে না। তুমি যদি 5 টাকা আর্ন করো, 5 টাকাটাকে সুন্দর করে রেখে হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে ডিসিশন নিবা, 1 টাকা আমার ভবিষ্যতের সন্তানের জন্য, 2 টাকা সংসার খরচের জন্য, 2 টাকা দিয়ে বাকি যে আমার আনন্দ ফুর্তি, আমার দায়িত্ব জ্ঞান, আনুষ্ঠানিক সামাজিকতার দায়িত্ব জ্ঞান, আমার গরিব আত্মীয় স্বজনের উপর দায়িত্ব জ্ঞান, ওখানে আমি এটা করব, দেখবে কখনোই লাগবে না। যদি একটা মেয়ে বোঝে যে আমি আমার বাবার বাড়িতে এই পেয়ে আসছি সেই পেয়ে আসছি, এখন আমি সেটাই চাই, তাহলে সে সুখী হতে পারবে না। সে যদি এসে বলে যে না আমি তো যা করে এসছি, এখন আমার হাজবেন্ডের এ আছে, এই দিয়ে আমাকে এরকম সুন্দর করে মানে চলতে হবে। বর্তমান সিচুয়েশন অনুসারে তাকে চলতে হবে। সোজা কথা, মান এবং হুঁশ যার আছে সেই হচ্ছে মানুষ। আমি মনে করি মান না থাকলে আর হুঁশ না থাকলে সে মানুষ হলো না। মানুষ শব্দটা যে লিখেছে সে মনে হয় এটা রিয়েলাইজ করেই লিখেছে যে মান এবং হুঁশ থাকলে সে মানুষ হবে, রাইট। যে কোনো একটাকে বাদ দিয়ে মানুষ হওয়া যায় না। আর মানুষ হতে প্রথমে মানুষ হবে, তারপর দায়িত্ববোধ হবে সংসারের প্রতি, পরিবারের প্রতি। সবচেয়ে কষ্ট লাগে বাচ্চাগুলো যখন তাকিয়ে থাকে না। 2 বছর আগে যখন নাম করে একটা ফ্যামিলিরই একটা ডিভোর্স হচ্ছিল, আমাদের একদম আর পারছিলাম না, আমাদের চেয়ারম্যান সহজে এগুলোতে আসে না,
উনি চেষ্টা করে সলভ করে করার জন্য। অ্যাট লাস্ট যখন এলো, উনি ফ্যামিলিটাকে চেনে বলে ওনার কাছে চলে গেল সরাসরি। ওনারা আমাদের অফিসারটা মানলো না। 2 রুমে 2 জনকে পাঠিয়ে যখন মেয়েটা ক্লাস 7-এ পড়ে ওকে ডাকলো, মা তুমি কার কাছে থাকবে? মেয়ে অঝরে ধরে আমাদের চেয়ারম্যানকে জড়িয়ে ধরে কান্না করে বলল, আমি বাবাকেও চাই, মাকেও চাই। আমার বলতে কষ্ট হচ্ছে। আমাদের চেয়ারম্যান তখন টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে, কাঁদছে। বাবা মা দুজনকে ডেকেছে, আসো দেখো তোমার মেয়ে কি বলে। বাবা ডাইরেক্ট কথা, আমি এই মেয়েকে নিয়ে সংসার করবই না। কিন্তু মেয়েটা সংসার করতে চেয়েছিল। ওর সমস্ত ভুল ও শ্বশুরের সাথে করে নাই, শ্বশুর সেবা করে নাই, যেসব কজ দিয়েছিল তারা সব মেনে মেয়েটা সংসার করতে চেয়েছিল। কিন্তু ছেলেটা সংসার করবে না, কারণ তার বড় বোন তার সংসার চালায়। বড় বোন বলছে এই মেয়েকে নিয়ে সংসার করলে তুই আমার সাথে থাকতে পারবি, তোর আমি কাজ দিব না। দ্যাটস ওয়াই ছেলেটা ওই বউটাকে ছেড়ে দিয়েছে। মেয়েটা ভাবির কাছে আমাদের চেয়ারম্যানের কাছ থেকে সরে এসে জোরে বাপাকে জড়ায় ধরে, বাবা আমি তোমাকেও চাই, আমি তো মায়ের সাথে একা থাকতে পারবো না, তাই আসো আমার সাথে, আমি তো মাকে ছাড়াও থাকতে পারবো না। তখন আমাদের কান্না করতে হয়েছে, যখন সিগনেচার করে কাজী সামনে, কাজী কান্না করেছে। এই ধরনের সিচুয়েশনগুলি বাচ্চাদের জন্য অনেক পেইনফুল হয়ে যায় আমাদের জন্য। হ্যাঁ, অনেক কষ্ট এটা আমাদের জন্য। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বিবাহ বিচ্ছেদের শেষ পরিণতি তালাক। এই তালাকের মধ্যেই তবে এখন আবার একটা নতুন সিস্টেম শুরু হয়েছে, সেপারেশন। ইংরেজিতে খুব পোস্ট করে বলে। আর হচ্ছে কি, ঠিক আছে ছাড়লাম না, দূরে থাকলাম, ও বিয়ে করতে চায় করতে পারে। এটা আসলে এটা কি পরিচয় দিবে? সমাজ কি পরিচয় দিবে? ওরা কি পরিচয় দিবে? তালাকের চোখ খারাপ হচ্ছে না, ঘরকা না ঘাটকা। ওই কেন, ওই যে একটা কথা, কাবিনের টাকা দিব না, ছাড়ুম না, ঝুলে থাকুক, আমি তো সারা জীবন বিয়ে করব না, দেখি হ্যাঁ, মানে এটা হচ্ছে এখন ছেলেটা ঘরকা না ঘাটকা, মানে এটা ঝুলন্ত অবস্থায়। এখন কিছু কিছু মেয়েরা খুব ডেসপারেটলি কথাটা বলে, ছাড়লাম না, থাকলোই হবে, অসুবিধা কি, আমি তো বিয়ে করব না, আমি আমার সন্তানকে মানুষ করবো, ও ঝুলতে থাকুক, ও বিয়েও করতে পারবে না। আর আপনাদের আইনে নিশ্চয় আছে এটা যে ফার্স্ট ওয়াইফের অনুমতি ছাড়া সেকেন্ড বিয়ে করতে পারে না, তাহলে সে অনুমতিও দিচ্ছে না, তো ওই লোক বিয়েও করতে পারছে না, আবার ছাড়ছেও না। কেন ছাড়ছে না? ওই যে আমাকে টাকা দিচ্ছে না, তো কাবিনের টাকা দিচ্ছে না, এটা আসলে আমরা এটা দেনমোহরটা নিয়ে আসলে এটা সমাধান আসা উচিত। আমি মনে করি আইন পরিবর্তন হচ্ছে, আইনকে নতুন করে আরো এই যে দেনমোহরের এটা দিয়ে দেওয়া সংশোধন হওয়া উচিত। কারণ দেখা যায় যে আবেগে পড়ে, যেমন সূরা তালাকের মধ্যে 6 নম্বর আয়াতে যেটা আছে সেটা হচ্ছে, ওখানে কিন্তু কোথাও বলা নেই কোনো স্ত্রী কোনো ছেলের বউ তার শ্বশুর শাশুড়িকে করবে। ইসলাম কিন্তু এটা বলে না, এটা আমি করবো আমার দায়িত্ব জ্ঞান থেকে। যদি কোনো ছেলের বউ তার শ্বশুর শাশুড়ি করতে না চায়, ছেলে বাধ্য করতে পারবে না, তার পরিবারকে করতে না চায় বাধ্য করতে পারবে না। সে যদি আলাদা থাকতে চায় তাকে সে সুযোগ করে দিতে হবে। একদম স্পষ্ট করে সূরা তালাকের মধ্যে এগুলো লেখা আছে, বাংলায় তর্জমা করা আছে একদম। তো সেই তাহলে মেয়েটা ওই সুযোগটা নিচ্ছে, করবো না। আবার ছেলেদের বেলায়, মেয়ের জামাইয়ের বেলায় সেম, মেয়ের জামাইকে যে জোর করে তার শ্বশুর শাশুড়ি করাতে পারবেন না, সে তার বাপ মাকে করবে না, তুমি ছেলে তুমি আমার জামাই আমার বাপ মারে করবা, সেটাও হবে না। মানে সোজা কথা, মেয়ের জামাই বা ছেলের বউ দুজনেই তার শ্বশুর শাশুড়ি করতে বাধ্য নয়। হ্যাঁ, তবে হ্যাঁ, আইন এবং শরীয়ত দুটি দিয়ে বলা আছে। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা কথা, আমি যদি মনে করি এটা আমার দায়িত্ববোধ, মানসিকতা, এটা আমার ফ্যামিলির শিক্ষা, আমি তখন করব। আর আমি মনে করি প্রত্যেক বাবা মাকে অবশ্যই এই জিনিসটা সন্তানকে শেখানো উচিত। তুমি একজন মানুষ, দেশের প্রতি, দশের প্রতি, পরিবারের প্রতি, আত্মীয়ের প্রতি, স্বামীর প্রতি, সন্তানের প্রতি তোমার দায়িত্ব আছে। প্রত্যেকটা দায়িত্বের আলাদা আলাদা ব্যাখ্যা আছে। হ্যাঁ, এটাই সঙ্গে পালন করতে হবে, ভয় পেয়ে না, আনন্দে, তাহলে সংসারগুলি এত সুন্দর হয়ে যাবে। আর আরেকটা জিনিস, এই যে মেয়ে হলে বাপ মার একটা টেনশন হয়ে যায় নাকি, যে এটাও অনেকে বলে এত ছোটবেলায় বিয়ে দিয়েছেন কেন, আল্লাহ ভালো ছেলে পাইছি দিয়ে দিই, বিয়ে তো দিতেই হইব, এইরকম নেগলেক্ট করে কথা বলাটা, মেয়েটা তখন ধরে নেয় কি যে আমি ইনসিকিউর ফিল করছি, আমার বাবা মা আমাকে তাড়াতাড়ি করে বিয়ে দিতে যাচ্ছে। তখন যতটা টাকা তারা পার্লারে খরচ করে, অতটা টাকা যদি এই মেয়েটাকে শিক্ষা দেওয়ার পিছনে খরচ করতো, তাহলে মেয়েটার উপরের চাকচিক্যটা না হয়ে ভিতরের চাকচিক্যটা হতো। আর ভিতরের অন্তরে যে চাকচিক্য হতো, ও যখন ওর পরিবারকে সুন্দর করতে পারতো,
ওর পরিবারের আশেপাশে সুন্দর করতে পারতো, সমাজকে সুন্দর করতে পারতো, ও একটা ভালো মা হতে পারবে। এটা প্রত্যেক মেয়েকে শিক্ষা দিতে হবে। আর ছেলেদেরকে, হ্যাঁ হলো 18-19 বছর, ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, বিয়ে করাই দেন। ঠিক হয়ে যাবে। আসলে না বাবা, তুমি বিয়ে করবা, তোমাকে বিয়ে করাবো, তোমার এই রেসপন্সিবিলিটি আছে, পালন করতে পারবা, আসো করাই। ছেলেকে লাইন দেখাই দেন, ওকে বুঝান, ও যাচ্ছে না বুঝান, যাচ্ছে না বুঝান। আমি তো বাবা মা, আমরা বুঝাবো, বারবার বুঝাবো। হেরে যাওয়ার কিচ্ছু নাই, ছেলের কাছে হেরে যাওয়ার কি আছে? ছেলে মানতে চাইবে না তো কি হয়েছে? ওই বয়সটা কিন্তু আমরাও পার করে এসেছি, আমাদের এগোতে লাগতো, এটা করবো না। এখন বুঝি না, তখন যদি এটা করতাম তাহলে মনে ভালো করতাম। তাহলে আপনার ছেলেও সেটা করতে পারে। ছেলেকে বুঝান, 1 বার 2 বার 3 বার, কাছে নেন, বুকে টেনে নেন, বুঝান। এই ধরনের কার্যক্রম করা হলে তালাকটা অনেক কমে যাবে, আমার মনে হয় কমে যাবে। এবং হ্যাঁ, কমে যেত। আর সত্যি কথা, সরকার কিছু করতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী ঘরে ঘরে যে কাউকে, আইন শৃঙ্খলা মানে কি করবে? ঘরে ঘরে যে বলবে, মানসিকতা কিছু হলেই বলে এত বড় ক্রাইম হয়ে গেল, হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনী কি করে না? আপনার ঘরে আপনি বউকে খুন করেছেন, আমি কি যে সেখানে পাহারা দিব? আইন শৃঙ্খলা বাহিনী সেটা করা সম্ভব? সম্ভব বলে? কখনোই সম্ভব না। তাহলে মোট কথা পরিবার থেকে সবকিছু শুরু করতে হবে। সবচেয়ে শিক্ষাটা ওখান থেকে দিতে হবে। ওখান থেকে যদি পরিবার থেকে শিক্ষা গ্রহণ করা হয়, তাহলে এই দেশ, সমাজ এবং জাতি অনেক উন্নতি করতে পারবে। আচ্ছা ম্যাডাম, তালাক, জি আমরা তালাক সম্পর্কে যে কথা বলছিলাম, তালাক সাধারণত কত প্রকার? ধন্যবাদ অ্যাডভোকেট সৈকত। তালাক সম্পর্কে ইতিপূর্বেই আমার আপা মিতালি আপা অনেক বলেছেন, তারপর আমিও বলবো তার সাথে একমত হয়ে, যে তালাক জায়েজের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ। এটি জায়েজ, আইন ধর্মে জায়েজ আছে, কিন্তু এটা হলো সবচেয়ে নিকৃষ্টতম কাজ। এই তালাকগুলো আসলে বিভিন্নভাবে বিভিন্ন কারণে হয়ে থাকে। আপাও বলছেন আসলে এগুলো এই পৃথিবীতে, এই সমাজে, নিজের পরিবারে যেই যত মানে ছাড় দেওয়ার মানসিকতাটা তার মনে হয় সেই পরিবারে তালাকের সংখ্যা থাকবে না। যদি আমার ছাড় দেওয়ার মানসিকতা থাকে যে আমি কনসিডার করব, আমি আমার হাজবেন্ডকে এটা ছাড় দিব, সে আমি যখন তাকে ছাড় দিতে যাব, দেখা যাবে যে সেও আমাকে আলটিমেটলি সেও আমাকে ছাড় দিবে। তখন আরেকটা জিনিস আমি মাঝখানে ইন্টারাপ্ট করি, সরি, সেটা হচ্ছে আবার বাবা মাকে বুঝতে হবে যে আমি আরেকটা মেয়েকে এনেছি, ও সবকিছু ছেড়ে এসছে, আমিও হয়ে যাই ওর বাবা মা। জি, আমি হয়ে যাই বাবা মা। যদি শাশুড়ি এটা মনে করে, তখন ছেলের বউ থাকে না, মা মেয়ে হয়ে যায়। এটা বাবা মাকেও বুঝতে হবে যে একটা আরেকবারের মেয়ে এনেছি, তার মানে তো এই না যে আমি একটা কাজের লোক এনেছি, তার মানে তো এই না যে আমি যৌতুকে একটা ঢিবি এনেছি। আমি কি এনেছি? একটা মেয়েকে এনেছি, একটা মানুষকে এনেছি, ওকে আমি লালন পালন করবো আমার ছেলের মতো করেই, কিন্তু ও আমাকে বলে যে না আমি একটা ভালো বাবা মা পেয়েছি, কেননা সে এই পরিবারের একটি অংশ হয়ে যায়। এটা বাবা মাকেও বুঝতে হবে। এই কারণে অনেককে যেমন আমরা বুঝিয়েও থাকি যে আসলে আমরা অনেক সময় বলি যে ছেলের বউ সে তাকে নিজের মেয়ে করে নেওয়ার জন্য, এবং মেয়ের জামাইকে ছেলে করে নেওয়ার জন্য। আসলে এটা কখনোই বোধহয় সম্ভব হবে না। ছেলের বউ ছেলের বউই থেকে যায়, মেয়ের জামাই থেকে যায়, সে ছেলে হয় না। তবে যেটা করণীয় সেটা হচ্ছে মানে তাদেরকে বুঝতে হবে, মানসিকতার পরিবর্তন করতে হবে, তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। একটা মানে তালাক কতটা ভয়াবহ, কতটা কঠিন সেটা বুঝতে হবে, এবং পরিণতিটা কি হতে পারে। যেমন মা বাবার কারণে আমি তালাক কয় প্রকার সেটা বলবো, তালাক কিভাবে হয়। যে তালাকের কারণে আপাও বলছেন ইতিপূর্বে যে তালাকের কারণে যে কত সুন্দর ফুটন্ত ফুল শিশু বাচ্চা, আমরা জানি যে একটা বাচ্চা হলো, সন্তান হলো বাবা মায়ের মধ্যে একটি সেতু, বন্ধন তৈরি করে। সে বন্ধন যখন আমি বাস্তবতার আলোকে বলি, একটু আগে আপাও বললেন, তো আমি বাস্তবতার আলোকে একটু বলি যে একটি পারিবারিক আদালতে একটি মামলা করতে গিয়ে ঠিক সেম অবস্থাটা আমার হয়েছিল। আমি অঝরে কান্না করেছিলাম। বাচ্চাটাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে তুমি কি বাবার কাছে যাবে না মায়ের কাছে যাবে। ওর সিদ্ধান্ত নিতে খুব কঠিন হয়েছিল। যে একটা বাচ্চা, আমাদের বুঝতে হবে যে আমাদের ভুলের কারণে একটি শিশু সে অকালেই ঝরে যাবে। এই শিশু ও দেখা গেছে একটা স্বাভাবিক মানুষের মতো বেড়ে উঠতে পারবে না। ও তো আর আত্মসম্মান আর একটা স্বাভাবিক সন্তানের মতো সেভাবে পাবে না, সমাজে তার স্বীকৃতিও সেভাবে পাবে না। তো সে অর্থে তালাকটা খুবই নিকৃষ্ট, তারপর নিকৃষ্ট কাজ। তারপর আমাদের করতে হয়, তালাক সাধারণত 3টি উপায়ে হয়ে থাকে।
সেটি হলো তালাকের ক্ষমতাটা ছেলেদেরই বেশি। ছেলেরা যে তালাক দেয় তাদের ক্ষমতা বলে, তালাকে বাইন বলে, সে তার নিজের ইচ্ছায় তার কিছু কিছু ভুল ত্রুটি দোষ ত্রুটির দেখিয়ে তার কারণ দর্শায়ে তার স্ত্রীকে তালাক প্রদান করে। আবার কখনো কখনো ছেলে এবং মেয়ে উভয় যখন তাদের মনের অমিল হয় এবং তারা সিদ্ধান্তে পৌঁছে যে আমরা সংসার করব না, আমাদের মধ্যে বনিবনা হবে না, তখন তারা স্বেচ্ছায় উভয় পক্ষ সম্মতি জ্ঞাপন করে যে তালাক প্রদান করে, সেটা হলো খোলা তালাক, আমরা যাকে বলি খোলা তালাক। আবার কখনো আদালতের মাধ্যমে মেয়ে তার স্বামীর বিভিন্ন দোষ ত্রুটির কারণে এবং ওই দোষ ত্রুটিগুলো দেখিয়ে পারিবারিক আদালতে তালাক প্রদানের জন্য, বিচ্ছেদের জন্য মামলা দায়ের করে থাকে, সেভাবেও তালাক দেওয়া হয়। কিন্তু কথা থেকে যায় তালাকে তৌফিজ, কথা থেকে যায় একটি, সেটি হলো যে মুসলিম পারিবারিক আইনে বিবাহ একটি চুক্তি, এটা একটা কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টের মধ্যে 18 নম্বর একটা কলাম আছে, সেই কলামে যদি স্বামী কর্তৃক স্ত্রীকে ওই ক্ষমতা দেয়া থাকে যে কোনো এক সময় অদূর ভবিষ্যতে যদি চায় তো স্ত্রীও তাকে তালাক দিতে পারবে, সেক্ষেত্রে স্ত্রী সরাসরি আদালতে না গিয়েও তালাক দিতে পারে নোটিশ মাধ্যমে। এইভাবে তালাকগুলো হয়ে থাকে। জি আচ্ছা, এই তালাকটা যে দেওয়া হয়, সেই তালাকের কি কিছু নিয়ম কানুন বা প্রসেস রয়েছে কি বর্তমান আইন অনুসারে? জি অবশ্যই। তালাকের সেটা কি রূপ? সেটা হলো তালাকের নিয়ম পারিবারিক আদালতের 7-এর 1 ধারায় অবশ্যই চেয়ারম্যানকে নোটিশ দিতে হবে। কারণ চেয়ারম্যানকে নোটিশ না দিলে আমরা দেখেছি আইন লঙ্ঘনের থেকে যে অনেক সময় মেয়ে নোটিশ পেয়েও রাখে না, কিংবা পিয়নকে দিয়ে বারবার লিখায় যে খুঁজে পাওয়া গেল না। তদ্রূপ ছেলেও তাই করে যে তাকে খুঁজে পায়নি বা এই ঠিকানায় বসবাস করে না। এটা মানে একটা অনীহা প্রকাশ করা যে আমি নোটিশটা রাখবো না রাখলেই বোধহয় তালাক হবে না বা ইত্যাদি ইত্যাদি। জি, সেই চিন্তা করে তারা নোটিশ রাখতো না, এভাবে আইনের একটা গ্যাপ থেকে যেত। আর এই সম্পর্কে উচ্চ আদালতের ডিসিশন আছে, উচ্চ আদালতের একটা রায় দেখেছি 1969 সালের, সেটা হলো আপনার আব্দুল আজিজ এবং রিজিয়া নামে স্বামী স্ত্রী, তাদের এই ইয়েকে চেয়ারম্যানকে নোটিশ না দেওয়ার কারণে সেই হাজবেন্ড তো ভাবছে যে তালাক হয়ে গেছে, সে সেইভাবেই তার চলাফেরা বসবাস সব কিছু, স্ত্রী তার জীবন থেকে অনেক দূরে। বাট যখন উচ্চ আদালতে মামলা পরিচালনা করতে গেল, মেয়ে পক্ষ যখন উচ্চ আদালতে মামলা করলো, তখন রায়টা তার পক্ষে পেয়েছে যে তালাক হয়নি, চেয়ারম্যানকে নোটিশ না দেওয়ার কারণে সে অবগত হয়নি, নোটিশ পায়নি, সো তার তালাকটি কার্যকর হয়নি, তার দাম্পত্য জীবন বহাল আছে, বহাল থাকবে, এরকম রায় পেয়েছে। আচ্ছা, যে চেয়ারম্যানের কাছে যে নোটিশটা পাঠানো হয় তালাকের দেওয়ার পর, যে একটা ছেলের পক্ষ মেয়েকে অথবা মেয়ে পক্ষ ছেলেকে এবং একটি চেয়ারম্যানকে, জি মানে এখানে পক্ষ আছে দুটি, সাথে তিনের সমন্বয়ে তালাকটা পরিপূর্ণ এবং 90 দিনের পরে এটা কার্যকরী হয়। জি, চেয়ারম্যান যে নোটিশটা পেয়ে থাকে, জি তাহলে তখন চেয়ারম্যানের কি কিছু করণীয় থাকে বা তখন সিস্টেমটা কি? জি, তখন সিস্টেমটা হলো মুসলিম পারিবারিক আইনের 7-এর 3 ধারায় যেটা বলা আছে, সেটা হলো তখন চেয়ারম্যান সাহেব ছেলে এবং মেয়ে উভয়কে নোটিশ দিয়ে ডাকাবে, তার অফিসে ডেকে এনে সমঝোতার চেষ্টা করবে, উনি ওনার সাধ্যমতো চেষ্টা করবে। এই চেষ্টার পরিপ্রেক্ষিতে অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক সুফল আসে, যে ওদের মাইন্ড চেঞ্জ হয়ে যাওয়ার কারণে তাদের দাম্পত্য যে সম্পর্কটা সেটা পুনর্বহাল থাকে। আর যদি চেয়ারম্যান সাহেব চেষ্টা করে ব্যর্থই হলেন, একেবারে চূড়ান্ত পর্যায়ে ব্যর্থই হলেন, সেক্ষেত্রে ওই তাদের ডেকে আনার পরে, তাদের অবগতি করার পরে 90 দিন পর তালাকটা কার্যকর হবে। তাহলে চেয়ারম্যানকে নোটিশ না দিলে তালাকের কার্যকারিতার কতটুকু গুরুত্ব থাকে? চেয়ারম্যানকে নোটিশ না দিলে এটার গুরুত্বটা একেবারেই কম। আইন এবং সামাজিকতা যেভাবেই বলি, চেয়ারম্যানকে যদি নোটিশ দিয়ে অবগত না করা হয় তাহলে এটা আইনে কোনো প্রাধান্য পাবে না। আইনে আমি এখানে একটু বলি, এখানে আমার জানার আছে, যেটা হচ্ছে যে এই যে ছেলে মেয়ে বসে কাজী আসলো, সবার সামনে ছেলে বাবা মা বসে যে সিগনেচার, তালাক নামে সিগনেচার করে ফেললো, উভয় সম্মতি কর্মে সিগনেচার হয়ে গেল।
এখানে কি শেষ হয়ে যায়, নাকি এটাকে আবার ওখানে জানাতেই হবে যে ওদের তালাক হয়ে গেছে? এটা মনে হয় আমার আইনজীবী সাহেব আমাদের এটা কি চেয়ারম্যানকে জানাতে হবে যে যেটা এলাকার এটা মনে হয় যেটা খোলা তালাক, খোলা তালাক, হ্যাঁ খোলা তালাক, জি, ছেলে এবং মেয়ে উভয়ের সম্মতিতে হ্যাঁ। যেটা খোলা তালাক। দেখা গেছে এইটা হলো আইনগত জটিলতা উৎপত্তি বা সৃষ্টি না হওয়ার জন্য অবগত করার। কিন্তু জি। চেয়ারম্যানকে এই ক্ষেত্রে আমার মনে হয় চেয়ারম্যানকে অবগতি না করলেও কিন্তু যেহেতু উভয় পক্ষ সম্মতি আছে তাহলে এটা মনে হয় কার্যকর হয়ে যায়। জি। তবে আইনের কুটতক্ত হ্যাঁ। নিরসনের অর্থে যেমন এই চেয়ারম্যানকে জি জানানো। জি তাহলে যে আমাদের এই তালাক তো গেল, কিন্তু দেখা যাচ্ছে যে দাম্পত্য জীবন, জি দাম্পত্য জীবন অনেক সময় দেখা যায় যে তালাক দিলাম বা এমনিতে মানে তালাক না দিলাম বা আমাদের তালাক হয়নি, জি কিন্তু আমরা উভয়ে একটা ঝগড়া বিবাদের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে আমরা আলাদা বসবাস করি বা বসবাস করছি। সেই ক্ষেত্রে যখনই কি আমাদের দাম্পত্য জীবন পুনরুদ্ধার করার একটা বিষয় আমাদের মানসিকতা আসে, ছেলে পক্ষ থেকে জি। আসুক বা মেয়ে পক্ষ থেকে আসুক, জি। সেই ক্ষেত্রে আমাদের দাম্পত্য জীবন পুনরুদ্ধার করতে গেলে আমাদের কি করতে হবে? জি ধন্যবাদ। আসলে অনেক ক্ষেত্রেই যে দেখা গেছে ঠুনকো একটা কারণে একজন আরেকজনকে তালাক দিয়ে দিল, কিংবা ছোট একটা কারণেই কেউ কারো কাছ থেকে অনেক দূরে থাকলো, স্ত্রী স্বামীর সাথে তার সহস্থানে থাকলো না, সে স্বামীর কাছ থেকে দূরে থাকলো। সেই ক্ষেত্রে তার স্বামীও স্ত্রীর বিরুদ্ধে করতে পারবে, তদ্রূপ স্ত্রীও স্বামীর বিরুদ্ধে করতে পারবে। সেই ক্ষেত্রে স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে দাম্পত্য পুনরুদ্ধারের মামলা করেন, তাহলে তাকে আদালতে প্রমাণ করতে হবে সে নির্দোষ, সঠিক, পরিষ্কার হাতে বিজ্ঞ আদালতে এসছেন। তাছাড়া আরও দুটি জিনিস যদি ওই প্রতিবন্ধকতা না থাকে, তাহলে উনি তার পক্ষে রায় ও ডিক্রি পাবেন। সে দুটি হলো, যদি একটি মেয়ে তার বিবাহ যখন হয় তখন যদি তার ইদ্যৎকাল অবস্থায় বিয়ে হয়, তখন সে দাম্পত্য পুনরুদ্ধারের মামলা করলেও রায় পাবে না। এবং এছাড়া আরেকটি হলো, সেটি হলো যদি ওই মেয়েটি যদি সাবালক অবস্থায় বিয়ে হয়, সেই ক্ষেত্রে বিয়ের পরে যদি স্বামীর সংসারও করে, একসঙ্গে থেকে সংসার করার পরেও যদি সে ডিভোর্স দেয়, তাহলে দেখা গেছে এই ক্ষেত্রেও দাম্পত্য পুনরুদ্ধারের মামলা করে স্বামী আদালতের কোনো রায় পাবেন না। আচ্ছা, এই দাম্পত্য জীবন পুনরুদ্ধারের ক্ষেত্রে মানে অধিকারটা কোন সাইডে বেশি আসে, মানে অধিকারটা বেশি কি পায়? দাম্পত্য জীবন পুনরুদ্ধারের অধিকারটা, অধিকারটা যে মামলার ক্ষেত্রে একটা অধিকার আসে, জি, সেই অধিকারের ক্ষেত্রে সেটা কার প্রাধান্য বেশি পায়? নারীর প্রাধান্যটাই বেশি আসে। যে সে কি কারণে, বিভিন্ন কারণে একজন বিভিন্ন কারণে একজন স্বামী সংসার করতে চায় না। যেমন ইতিপূর্বে মিতালি আপু বললেন, যেমন মাদকাসক্ত, এই যে সংসার না করা, তার অনীহার অনেকগুলোর কারণের মধ্যে মাদকাসক্তটা একটা হলো প্রধান দাঁড়িয়েছে। কারণ মাদক শুধু মাদকই না, যারা মাদক সেবন করে তারা দেখা গেছে ওই মাদকের গণ্ডির বাইরেও এই মাদক থেকে জন্ম নেয়, সৃষ্টি হয় বিভিন্ন ক্রাইমের। এই মাদক যারা করে, মাদকের টাকাটা জোগানোর জন্য, আমরা যেহেতু আদালতে আসি, আপনিও অ্যাডভোকেট ভালো বুঝবেন যে এই মাদকের টাকাটা যখন তার জোগান হয় না, প্রথমে সে ঘরে চুরি করে। দেখা গেছে ঘরে মায়ের আলমারি থেকে চুরি করলো, ড্রয়ার থেকে চুরি করলো, সেটা করে যখন সমাধান করতে পারছে না, মায়ের এমনও দেখেছি মায়ের নামাজের বিছনা পর্যন্ত সে চুরি করেছে। যখন এরপরে সে হাত দেয় বাহিরে। এবং আপনার ইতিমধ্যে আরও দেখেছেন এই যে ধর্ষণ মামলাগুলো, মানে পারিবারিক আদালতের সঙ্গে মামলার সাথে যদিও এটা সামঞ্জস্য না, তারপরও আমি একটু টানি যে ধর্ষণ মামলার ক্ষেত্রে দেখবেন একজন সুস্থ মানুষ কখনোই 7 বছরের শিশুকন্যা, নিজের সন্তানের মতো 70 বছরের বৃদ্ধা মা, তাকে ধর্ষণ করতে পারে না যদি একটা মানুষ সুস্থ অবস্থায় থাকে। আমি নিশ্চয়ই বলবো যে এটা এডিক্টেড, সে কোনো না কোনোভাবে এডিক্টেড। আর এই তার মাদকাসক্তের কারণেই তিনি তার অপরাধ জগতের পরিধিটা বেড়ে যায়। আর যখন এরকম হয়, একটি মেয়ে তার সংসার করার না করার পিছনে এটা একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়। আবার অনেক সময় বিভিন্ন পরকীয়াটাও একটা বিষয়। হ্যাঁ, পরকীয়া দেখা গেছে। আসলে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যে মেয়েদেরকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শুধু ক্ষমতায়নেই দেন নাই, উনি মেয়েদেরকে কোথায় উন্নতের কোন শিখরে নিয়ে পৌঁছিয়েছেন। মেয়েরা আজ প্রধানমন্ত্রী,
মেয়েরা বিরোধী দলীয় নেত্রী, মেয়ে নারী স্পিকার, ডিসি, এসপি, ইউনো থেকে শুরু করে আমরা যেদিকে তাকাই না কেন, এবং আপনাদের মতো সুনামধন্য নারী শক্তি, নারী আইনজীবী, এখানে মহিলা সংস্থার সচিব, সকলে কিন্তু নারী। জি। নারী শক্তি আসলে বাংলাদেশ সরকার, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সত্যি সত্যি নারীদের কিন্তু এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এবং এইভাবে যদি চলতে থাকে, আমরা সকলে দোয়া করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, যেন উনি দীর্ঘজীবী হোক নিশ্চয়ই, এবং উনি আবার আমাদের ক্ষমতায় আসলে যেন আমরা আরো নারী শক্তি খুঁজে পাবো, আরো করে যেতে পারি। এবং আমাদের দেশ তথা বাংলাদেশটা অনেক উন্নত হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে সারা ওয়ার্ল্ডের দিকে যখন তাকাবেন, আপনি মুসলিম কান্ট্রি বলেন, যেখানে বলেন, উন্নত যেই দেশগুলো হচ্ছে, অবমূল্যায়ন করার অবকাশ নাই মেয়েদেরকে। ওই যে বললাম না, আমি মানুষ, আমি মেয়ে মানুষ না। এই যে অবমূল্যায়ন যখন আমি না করতে, দেশের মানুষ যখন বুঝতে পারবে যে না, উনি একজন মানুষ, তারপর একজন মেয়ে, এবং সমপর্যায় বলে কোনো কথা নাই, ওর মেধা দিয়ে উঠবে, এর মেধা দিয়ে উঠবে। এই যখন ওইরা চলবে, যেটা আমাদের শেখ হাসিনা, আমাদের জননেত্রী, উনি যখন ওনার বলা করা সাথে তাল রেখে করে যাচ্ছেন, আমরা দোয়া করি যেন আমরা এভাবে যদি হতে থাকে, একসময় দেখা যাবে কি দেশ আর পিছনের দিকে তাকাবে না। আজকে কোথায় যাচ্ছে? আজকে দেখেন পুতুল, উনি অটিজম নিয়ে কাজ করছে, যে অটিজমকে আমরা নেগলেক্ট করতাম, সেই অটিজম নিয়ে তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। একটা মেয়ে হলে এখনো নাকি মেয়ে কন্যা শিশু মেরে ফেলতে চায়, এখনো মেয়ে হলে ওই মেয়ে মহিলাকে, আমার দেখা মতে এরকম বিচারও আমাদের এখানে আসে। তাকে তাকে নেগলিজেন্সে চলে এখন দেখেন স্কুল কলেজ সব জায়গায় যখন মেয়েদেরকে বিনামূল্যে পড়ার সুযোগ করে দিয়েছে, মেয়েদের বৃত্তি, উপবৃত্তি, নানাবিধ সুবিধা দিয়েছেন। আমি এটা বলবো সবাইকে যে আমরা সামাজিক পরিবার যে আছে, পারিবারিক যে আছে, পারিবারিক যে আলোচনায় বসছি, আইনের যে আলো, সেই ব্রাইটনেসটা, সেই লয়ের যে ব্রাইটনেস, এটা আমি বইয়ের মধ্যে না রেখে পরিবারের মধ্যে যেন প্রত্যেক মানুষের মধ্যে যে আলোটা ছড়িয়ে দিতে চাচ্ছে। এটা যেটা শেখ হাসিনা চাচ্ছেন, যেটা আমাদের দেশের, আমি মনে করি ওনাদের মতো অনেক বড় বড় আইনজীবী আছেন যারা বলেন, অনেকের কথায় আছেন, অনেক কলামিস্ট আছেন, চমৎকার বলেন। আসলে এই কথাগুলো, যেমন আমি ওদিন শুনছিলাম ডক্টর সানালকে, অসাধারণ ওনার কথাগুলো যদি কোনো মেয়ে একবার মন দিয়ে রিয়ালাইজ করে, সে জীবনে পিছন দিকে তাকাবে না। এই জন্যই বলি যে আমাদের এই জিনিসগুলো স্প্রেড করে দেওয়া, ছড়িয়ে দেওয়া উচিত সমাজের মধ্যে, তাহলে দেখবেন পারিবারিক কলহগুলো কমে যাবে, অনেক অংশেই কমে যাবে। মেয়েদেরকে আমি মেয়ে সেই গণ্ডিটা থেকে বের হয়ে আসতে হবে, মানুষ হয়ে দাঁড়াবো, আমি মানুষ হয়ে দাঁড়াবো। আর পারিবারিক এই কলহটা আবার নিরসন হলে দেশ তথা সমাজটা অনেক ক্রাইম কমে যাবে, অনেক ক্রাইম কমে যাবে। আচ্ছা ম্যাডাম, যে কথা বলতে যাচ্ছিলাম, যে দাম্পত্য জীবন পুনরুদ্ধারের ক্ষেত্রে যদি দুটি স্ত্রী থাকে, সেই ক্ষেত্রে সেটা কি হয়? সেই ক্ষেত্রে একটু সমস্যা, সেটা হলো যে আমাদের ধর্মেও কিন্তু আছে যে 4 জন স্ত্রী পর্যন্ত থাকতে পারবে, কিন্তু সেটা হলো সমান দৃষ্টিতে দেখতে হবে। আমাদের আইনও সে কথাই বলছে, যদি 2 জন স্ত্রী থাকে, 2 জন স্ত্রীকে যদি সে সমান মর্যাদা, মূল্যায়ন, যার যার অবস্থান থেকে সেভাবে মূল্যায়িত করে থাকে, তাহলে দাম্পত্য পুনরুদ্ধারে মামলা করে উনি রায় ডিক্রি পেতে পারেন, এছাড়া পাবেন না। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, চেয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে আমরা বাকি কথা শুনবো। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। এখন আমরা নাসিমা আপার কাছ থেকে জানবো দেনমোহর, একটা খুব গুরুত্বপূর্ণ পারিবারিক আদালতের এবং পারিবারিক বিষয়ের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেনমোহর। এই সম্পর্কে আমাদের সংক্ষেপে কিছু জি, ছোট্ট করে বলি, সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং সম্মানের একটি প্রতীক, যেটি বিবাহের বিবেচনা হিসাবে স্বামী স্ত্রীকে প্রদান করে থাকেন। এই ক্ষেত্রে দেখা গেছে যে দেনমোহরটা আসলে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, এটা একেবারে কম থেকে 1.5 দিরহাম, যেটা 3 থেকে 4 টাকা, সেইখান থেকে শুরু করে অনির্দিষ্ট পরিমাণ পর্যন্ত দেনমোহর ধার্য করা হতে পারে। এবং সেটা হলো দেনমোহরটা একটা থাকে
মুয়াজ্জল আর একটা মুয়াজ্জল। মুয়াজ্জল। হ্যাঁ, সেটা যে একটা হলো তলবি দেনমোহর, মানে তৎনগত মুয়াজ্জল। হ্যাঁ, মুয়াজ্জল সেটা হলো আপনার মনে করেন বিয়ের সময় তাৎক্ষণিকভাবেই স্বামী স্ত্রীকে পরিশোধ করতে পারে, কিংবা স্ত্রী যখনই এটা তলব করবেন ওই তলব মাত্রই তাকে স্ট্যান্ড বাই ওইটা পরিশোধ দিতে সে বাধ্য। আর মুয়াজ্জল যেটা, এটা একটা নির্দিষ্ট আংশিক পরিমাণ বাকি থেকে যায়, একটা নির্দিষ্ট সময়ের পরে যখন একটা ঘটনা ঘটতে পারে বা ওই ঘটিত ঘটনার প্রেক্ষিতে স্ত্রী স্বামীর প্রতি ওটা দাবি করতে পারে। আচ্ছা, এটা যে কোনো অঙ্কের দেনমোহর কি ধার্য করা যায়? জি, যে কোনো অঙ্কের দেনমোহর ধার্য করা যায়, এবং এর জন্য পারিবারিক অধ্যাদেশ 1985 সালের অধ্যাদেশ অনুযায়ী যে আদালতগুলো, তারও কোনো মানে সীমারেখা নেই যে এই পরিমাণ দেনমোহর থাকতে হবে, যে কোনো পরিমাণের দেনমোহর ধার্য করা যায় এবং এটা পারিবারিক আদালতে বিচার্য। এখানে কি ইসলামে কি বলা আছে যে, আমি যতটুকু জানি মানে শুনেছি আমার স্বল্প জ্ঞানে, সেটা হচ্ছে ইসলাম কি বলে দিয়েছে না যে তোমার সামর্থ্য অনুযায়ী যেটা না দিলেই নয়, ওই যে বললেন ভালোবাসাটা ওই নির্দিষ্ট করা যেতে পারে, যদিও এটা আক্ষরিক অক্ষে বা বইয়ের অক্ষরে না বা আইনের অক্ষরে না, সেটা হচ্ছে এরকম কি আছে বলা যে পরিবারের সামর্থ্য অনুযায়ী বা ছেলেটা যে বিয়ে করছে তার সামর্থ্য অনুযায়ী একটা দেনমোহর ধার্য করা, এটা কি হতে পারে? এটা হতে পারে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে হতে পারে, কিন্তু অনেক সময় দেখা গেছে যে এটা একটা বিলাসিতা হিসাবেও অনেকে নিয়ে নেয় যে কে কত টাকা দেনমোহর দিয়েছে, দেওয়ার সময় হয়তো ক্রেডিট হয়তো ওইভাবে চিন্তাই করে না যে এই দেনমোহরের টাকা আমার যে কোনো সময় পরিশোধ করতে হবে, দিতে বাধ্য, ফাঁস হতে পারে। রাইট, ক্রেডিটটা অনেক সময় ফাঁস হয়ে যায়। আচ্ছা, আপনার কাছে জিজ্ঞাসা যে দেনমোহর কি একান্তই স্ত্রী সম্পদ হতে পারে আমার বা সম্পত্তি? হ্যাঁ, ঘুরে আমি যেখানে আসি, যেখানে ভালোবাসা সেখানে ওই আকাশের চাদর রুটি মনে হয়, তাই না? যেখানে ভালোবাসার ঘাটতি দেখা দেয়, মেয়ে তখন এটাকে সিকিউর মনে করে যে এটা আমার সিকিউরিটি মানি। বিভিন্ন জায়গায় ভর্তি হতে গেলে সিকিউরিটি মানি লাগে, চাকরি নিতে গেলে সিকিউরিটি মানি লাগে, লোন নিতে গেলে সিকিউরিটি মানি লাগে, তখন মেয়েরা এখন এটা ওই দেনমোহরটা এখন সিকিউরিটি মানি। এটা কিন্তু ল যেটা বলেছে যে একটা মেয়ে তার নিশ্চয়তা পাওয়ার জন্য, এটা যে আইন করে দিয়েছে, ইসলামী আইন বলেন, আমাদের শরিয়া আইন যেটা বলেন, আমাদের এই জন্য এটাকে ধরিয়ে নেওয়া হচ্ছে যে এটা একটা মেয়েটার নিজস্ব সম্পত্তি বা সম্পদ। হ্যাঁ, এটা মেয়েটার পার্সোনাল একদম নিজস্ব জিনিস। ওকে যে গহনাগুলো দেখা যায় এত গহনা উশিল, যে যেমন 5 লাখ টাকা কাবিন ধরা হয়েছে, 2 লাখ টাকা উশিল, যে কিসের পারপাস? গহনা পারপাস। এটা তো হয় কথাটা। তার মানে ওই গহনাটা মেয়ের সম্পত্তি, ওখানে কারো হক নাই, ছেলের কিন্তু হক নাই, ছেলে তো গহনা দেয় নাই, কারণ মেয়ের 5 লাখ টাকা থেকে 2 লাখ টাকা উশিল হয়েছে, তাহলে মেয়ের গহনা দিয়ে মেয়েকে উশিল করেছে, আর হচ্ছে 3 লাখ টাকা ক্যাশ দিয়ে ছেলে পক্ষ থেকে যে গহনাটা দেওয়া হয়। আচ্ছা, আরেকটা জিনিস, সব ক্ষেত্রে কি একটা স্ত্রী পুরোপুরি দেনমোহর পেতে পারে? না, স্ত্রী সাধারণত দেনমোহর তার স্বামীর কাছ থেকে পেয়ে থাকে, তবে একটি ক্ষেত্রে পাবে না, সেটি হলো যদি তাদের বিবাহের পর স্বামীর সঙ্গে সহবাসের পূর্বেই স্ত্রী এবং স্বামী বিবাহ বিচ্ছেদ ঘটে যায়, সেক্ষেত্রে পুরো দেনমোহর পাবে না, অর্ধেক পাবে। আচ্ছা, ওই যে দেখা যায় আমাদের একটা আইনগত পরিপ্রেক্ষিতে আমরা একটা সামাজিকতা একটা কথা বলি, যেমন অনেক সময় দেখা যায় যে ওই দেনমোহর 10 লক্ষ টাকা ধার্য করা হয়েছে, কিন্তু স্বামীর বাড়ি থেকে তাকে 20 ভরি সোনার গহনা দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে যখন একটা স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন থেকে বিচ্ছেদ হয়ে যায়, মানে তালাক পর্যন্ত চলে যায়, তখন তো এই দেনমোহরের বিষয়টাই প্রশ্নবিদ্ধ হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে হলো আপনার এটা বিবাহ যেহেতু একটি চুক্তিতে আবদ্ধ হওয়া, সেক্ষেত্রে ওই চুক্তিনামা যেটা কাবিনে কিন্তু আপনার এটা কিন্তু ওই যে আপনি কত বড়ি গহনা দিয়েছেন, কত বড়ি দেন নাই, কত টাকা দামের শাড়ি দিয়েছে হাজব্যান্ড, এটা কিন্তু ওই চুক্তির মধ্যে লেখা থাকবে না। যেহেতু আপনার এটা কন্ট্রাক্টের বাইরে, সেহেতু এটা সামাজিকভাবে আপনি বসে ফয়সালা করতে পারেন। মেয়ের বাড়ি থেকে এত বড়ি স্বর্ণ দিয়েছি, ফার্নিচার দিয়েছি, এগুলো ফেরত দিবেন, বা ছেলের বাড়ি থেকে এই দিয়েছে, সেই গহনাগুলো ফেরত দিয়ে দিব। এটা হলো সামাজিকভাবে, কিন্তু আইন তো আপনার ওই চুক্তির বাইরে যেতে পারবে না, আইনের সীমাবদ্ধতা আছে। এখানে এখন কত বুদ্ধিমান হয়েছে মানুষ, অন্য জায়গায় বুদ্ধি লাগায় না,
বিয়ের সময় বাবা, ছেলের বাবা, মেয়ের বাবা যে বসায় সুন্দর করে আপনাকে এত টাকা এই গহনা দিলাম, এই মানে দিলাম, একটা এই দিলাম। contract, একটা সুন্দর চুক্তিনামা। সাদা কাগজের মধ্যে লিখে নিচ্ছে। চুক্তিনামার মতন একটা হ্যাঁ, এটাও contract করছে হয়ে এখন, যায়। এটাও করছে জি, এখন। তবে কাবিনটা একটা ক্ষেত্রে হলো কি সুবিধা, যেটা মেয়েদের সুবিধা। আসলে মেয়েরা আমি যদি মেয়ে ওইভাবে বললে স্ববিরোধী কথা হয়ে যায়, মেয়েরা একটু সুবিধার মধ্যেই থাকে, সব জায়গায় সুবিধা খোঁজে। তো সেক্ষেত্রে দেখা গেছে মেয়েদের যেহেতু সুবিধা, অনেক ক্ষেত্রে দেনমোহরটা বেশি দেওয়া হয়, এবং এই বেশি দেওয়ার কারণে কিন্তু অনেক ভেঙে যাওয়া সংসারও টিকে যায়। একটা ছেলে ডিভোর্স দিতে হলে তখন ভাবে যে আমি এই মেয়েটাকে ডিভোর্স দিব, তো ওকে যদি ডিভোর্স দিতে চাই আমার 10 লাখ টাকা পরিশোধ করতে হবে তার দেনমোহর বাবদ। 10 লাখ টাকা সে ম্যানেজও করতে পারবে না, হয়তো সেই দেনমোহর পরিশোধের ভয়ে তার সংসারটাও টিকে যায়, ডিভোর্স। আর যদি পরিশোধ এখানে সলিউশন হলো না, দিল না, আমি দিব না বলে, যদি ছেলেরা যদি বলে আমরা দিব না, তখন এটা কেস করলে পরে কোন পর্যায়ে যেতে পারে এরা? জি, এটা কেস করলে যদি কাবিনের মধ্যে ওই কাবিন নামায় যদি উল্লেখ থাকে যে ওয়াসিল এত টাকা, 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হইল, 1 লক্ষ টাকা কিংবা 50,000 টাকা ওয়াসিল দেওয়া হলো, ওই ওয়াসিল ব্যতীত সম্পূর্ণ টাকা 1 টাকা পর্যন্ত এই বাদিনী অর্থাৎ স্ত্রী স্বামীর কাছ থেকে পাবে। এবং তারপরেও আবার আরেকটি কথা থেকে যায়, সেটা হলো 3 ইদ্যত কাল পর্যন্ত, অর্থাৎ যখন বিবাহটা তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে, এই বিচ্ছেদের পরেও আরো 3 মাস স্ত্রী স্বামীর কাছ থেকে একটা ভরণ পোষণ পাবে, ওই দেনমোহরটার সঙ্গে একটা ভরণ পোষণ পাবে। আচ্ছা, যেটা আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে যে ওই টাকা পয়সার যে বিষয়টা, যেটা হচ্ছে যে 10 লাখ টাকা কাবিন দেওয়া হলো কিন্তু 20 বছর সোনা দেওয়া হলো, সেটা কি সম্ভবত হলো সামাজিকতা, সামাজিকতার জি। বহির্ভূতনা। বসে আমরা অনেক সময় বিচারে বসে এটা সলিউশন ওইভাবে আসে। ওইভাবে সলিউশন অনেক আচ্ছা, যে ক্ষেত্রে কোনো দেনমোহর নির্ধারণ করা হয় না, সেই ক্ষেত্রে সেটা কি হয়? যে কোনো সময় দেখা জি, যায় জি। যে কাবিন নামায় কোনো দেনমোহর নির্ধারণ জি। করা হলো না, সেই ক্ষেত্রে কি হবে? জি, ধন্যবাদ অ্যাডভোকেট সৈকত। অনেক ক্ষেত্রেই অনেকে বোঝে না, অনেকে অশিক্ষিত, নানাবিধ কারণে অনেক সময় দেনমোহর উল্লেখ হয়তো থাকলোই না। তার মানে এই নয় যে ওই দেনমোহর থেকে স্ত্রী বঞ্চিত হবে, সে দেনমোহর পাবে। তার ওই দেনমোহরটা নির্ধারণ বা বিবেচনা করা হবে ওইভাবে যে তার সোশ্যাল স্ট্যাটাস, তার সামাজিক মর্যাদাটা, তার সমমর্যাদার আরেকটা নারী কি পরিমাণ দেনমোহর পেয়েছে বা তাকে কি পরিমাণ দেনমোহর দেওয়া হয়েছে। এখানে কি তাহলে ওই যে স্বামীর বাড়ি এবং স্ত্রীর বাড়ির পরিবারের স্ট্যাটাসও কিন্তু অনেক সময় নির্ভর করে কি? অফকোর্স তাদের পরিবারের স্ট্যাটাস অনুযায়ী এটা নির্ধারণ হয়ে থাকে। আচ্ছা, কখনো দেখা যায় যে স্বামীর ক্ষমতার ঊর্ধ্বে বা বাইরে একটা দেনমোহর নির্ধারণ করা হয়েছে, সেই ক্ষেত্রে সেটা সলিউশন কি? যেমন সে একটা ছেলে সামান্য রোজগার করে, যে 5 থেকে 10,000 টাকা বেতন পায়, বা তাদের পরিবারের স্ট্যাটাসও বেশি একটা নাই, কিন্তু মেয়েটার পরিবারটা ভালো পর্যায়ে রয়েছে, কিন্তু দেখা যায় তাকে 2 লক্ষ টাকা দেনমোহর এনাফ, সেই ক্ষেত্রে 10 লক্ষ বা 5 লক্ষ বা 20 লাখ টাকা একটা দেনমোহর নির্ধারণ করা হয়েছে। মানে এটা দ্যাট মিনস যে স্বামীর ক্ষমতার ঊর্ধ্বে, সেই ক্ষেত্রে সেটা সলিউশন কি? যখন সেটা স্যাটিসফাইড হয়ে যায় তখন সেটা কি হয়? সেক্ষেত্রে স্বামী যদি মনে করেন যে এই যে দেনমোহর এটা আমার ইচ্ছা অনুযায়ী ধার্য করা হয় নাই, তাহলে প্রথমত স্বামীকে প্রমাণ করতে হবে যে যেই দেনমোহর ধার্য করা হয়েছে এটা আমার ইচ্ছাকৃতভাবে নয়, সেটা তাকে প্রমাণ করতে হবে। আর দ্বিতীয় হলো, যদি তার ইচ্ছাকৃতভাবেই তার সামর্থ্য থাক বা না থাক, ইচ্ছাকৃতভাবেই দেনমোহরটা ধার্য করা হয়, যে একটা গরিব পরিবারের লোক দেনমোহর ধার্য করা হলো 15 লক্ষ টাকা। আমি গতকালও একটি মামলা করেছি, সেই মামলায় দেখা গেছে ওদের লাভ ম্যারেজ, খুব কম বয়সের একটা ছেলে মেয়ে। ওরা কি কারণে নিজেদের নিশ্চয়তা বা সিকিউরিটি হিসাবে, মিতালি আপু বললেন, সেই সিকিউরিটি হিসাবে 30 লক্ষ টাকা কাবিন দিয়েছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে যদি ইচ্ছাকৃতভাবে এই মোহরানার অঙ্ক বসানো হয়ে থাকে, যদি তার এবিলিটি নাও থাকে, তার স্থাবর কোনো সম্পত্তি থাকলে সেই সম্পত্তি থেকে স্ত্রী ওই দেনমোহরের টাকাটা আদায় করে নিতে পারে, সেটা দখল করে ভোগ করে ওইভাবে আদায় করে নিতে পারেন। দেনমোহর অর্ধেক পাওয়ার অধিকারী হয়, যে দেনমোহরটা কখন অর্ধেক পাওয়ার অধিকারী? যে 5 লক্ষ টাকা দেনমোহর, সে 2.5 লক্ষ টাকা পাবে, সে মানে অর্ধেক পাওয়ার অধিকারী পাবে। এটা হলো এক হলো যদি ওয়াসিল থেকে থাকে এইভাবে, আর নতবা যদি দেখা গেছে যে আমি ইতিপূর্বে একটু টাচে এনেছিলাম যে সেটা হলো যে বিয়ে করেছে, বাট বিয়ে করার পরে স্বামীর সাথে তার সংসার হয়নি, হ্যাঁ, স্বামীর সহবাস হয়নি, সেই ক্ষেত্রে যদি ওই সহবাসের পূর্বেই তাকে তালাক দিয়ে দেয়, তালাক দিয়ে দিলে
সেখানে অর্ধেক। অর্ধেক পাবে। আচ্ছা, আরেকটা আমি একটু মাঝখানে সরি, জি, আমি জি, জি। সেটা হচ্ছে এই জিনিসগুলো যে শুনলাম, কিন্তু এর জন্য কঠিন আইনটা কি, যে আইনে ছেলে বা মেয়ে মনে করবে যে মানে ছেলেরা দেনমোহর না দিলে পরে ওদের প্রতি কি ধরনের কঠিন আইন আছে, যার জন্য ভয় পেয়ে ওই 10 লাখ টাকা 30 লাখ টাকা গাভিন দিবে না, এই ধরনের কি আইন আছে? আইন আছে, আসলে আইন যেটা যেটা দিতে আছে, না চাইলে লাস্টে কি করা যায়? আইন যেটা আছে সেটাই যদি আমরা কার্যকর হওয়ার জন্য সহযোগিতা করি, আইন অঙ্গনে থেকে একজন বিচার প্রার্থী হয়ে, একজন আইনজীবী হয়ে, হ্যাঁ, আমরা যদি সহযোগিতা করি, আসলে এই আইনের প্রয়োগ হলেই আমরা অনেক ভালো ফলাফল পাবো। যেমন পারিবারিক আদালতে দেনমোহর খোরপোশের মামলা করলে প্রথমত একটি রায় পাওয়া যায়। এই রায়টা যদি স্ত্রীর পক্ষে আসে, তখন ওইটা এই পারিবারিক আদালতে প্রথমে মহারণার মামলা কিন্তু স্বামীকে ওয়ারেন্ট দিবে না। হ্যাঁ, যখন একটি রায় হলো, এই রায় পেয়ে পরবর্তীতে সে সেকেন্ড একটা কোর্টে ডিক্রি জারি মামলা করে। ডিক্রি জারি মামলা করলে আপনার কিন্তু সেই কোর্ট ওয়ারেন্টের অর্ডার দিবে। সিভিল ওয়ারেন্ট। হ্যাঁ, সিভিল ওয়ারেন্ট সেখানে ইস্যু করবে, এবং সে হাজত যেই কদিনই থাকুক না কেন, তাকে মহারণা টাকা পরিশোধ করতেই হবে। আচ্ছা ম্যাডাম, হাজতটা হলো আরেকটা খাওয়া। কথা এই হচ্ছে- জিনিসগুলো কেন সমাজে স্প্রেড করে দেয় না? তার তো এত টাকা দিয়ে তো ছেলেদেরকে বিপদে পড়তে হয় না? এটা আসলে এটা মনে হয় সংশোধন করা উচিত। এটা অনেক অনেক মারাত্মক একটা ক্ষেত্রে জিনিস। সেটা অনেক বাইন্ডিংসে Binding এ পড়ে যায়। আচ্ছা, আরেকটা কথা, দেনমোহর যে মামলাটা, সেটা তামাদিকাল কতদিন? তামাদি আছে কি? জি, তামাদি হইল এটা 3 বছর। মানে 3 বছর বলতে যেন যেদিন থেকে তালাক দেওয়া হয়, তালাক দেওয়ার 3 বছর পর্যন্ত এটা তামাদি হবে না। 3 বছর কাল অতিক্রান্ত হলে এটা তামাদিতে রূপান্তরিত হবে। আচ্ছা ম্যাডাম, জি, যে দেনমোহরের যে মামলাটা হয়, জি। সেই মামলাটার মধ্যে কি তামাদি অর্থাৎ বাধ্যকতা যে এতদিন পর পর্যন্ত এই মামলাটা করা যাবে বা এতদিন পরে এই মামলাটা করা যাবে না, এরকম একটা লিমিটেশন বা তামাদি যেটাকে বলে, সেই বাধ্যবাধকতা বাইন্ডিংসটা কতদিনের বা আছে কি? জি আছে। সেটা হলো আপনার তালাক যদি দিয়ে দেয়, স্বামী কর্তৃক স্ত্রীকে যদি তালাক দেওয়া হয়, সেই তালাক দেওয়ার 3 বছর অতিক্রান্ত হয়ে গেলে এটা তামাদি আইন। তামাদি আইন বলতে আসলে একটা বিলম্বিত একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, যে এই মামলাগুলো, যেমন আমরা চেকের মামলা করে থাকি, চেকের মামলাগুলো করলে চেক কিন্তু একটি নগদ অর্থ। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা গেছে যে এটা 6 মাসের মধ্যে আমাদেরকে ব্যাংকে উপস্থাপন করে ডিজনার করতে হবে। দেন পরবর্তীতে 30 দিনের মধ্যে আমাদেরকে নোটিশ দিতে হবে। দেন এরপর 30 দিনের মধ্যে আমাদেরকে মামলা করতে হবে। এই যে একটা বীজগণিতের ছকের মতো, এই ছকের মধ্যে যদি পড়ে চেকের মামলা কিন্তু আপনাকে হেরে যাওয়ার কোনো সুযোগ নেই। ইদানিং আরেকটা মানে সংশোধন হয়ে যেটা হয়েছে যে চুক্তি থাকতে হবে। এটা বাইন্ডিংস একটা। জি, বাইন্ডিংস। তো সেইভাবেই বলবো, তামাদি বলতে আসলে একটা নির্দিষ্ট সময়সীমা, বিলম্ব, এই সময়ের মধ্যে মামলা করতে হবে, আর নয়তোবা ওই লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী মানে তাহলে আর এটাকে মানে থেমে গেল। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আমি প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। যেহেতু পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 সেটা তো আছেন, কিন্তু আমি আপনার কাছ থেকে পারিবারিক আদালত যে বিধি, এখানে তো পারিবারিক আদালতের 2টি অধ্যায় রয়েছে। একটা হচ্ছে পারিবারিক আদালত অধ্যাদেশ 1985, আর পারিবারিক আদালত অধ্যাদেশের বিধিটা, পারিবারিক আদালতের বিধিটা 1985 সালে। সেই বিধি সম্পর্কে আমাকে একটু সংক্ষেপে যদি জানাতেন। বিধি সম্পর্কে আমি একটু সংক্ষেপেই বলবো, 1 মিনিটে শেষ করে দেব। সেটা হলো পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 সালের যে বিধি হলো আপনার 11টি বিধি। হ্যাঁ, সেই বিধির মধ্যে যেমন প্রথমে আছে শিরোনামটা। হ্যাঁ, প্রথমে শিরোনাম, বিধিটাকে আসলে কি ওই কোন সিস্টেমে বা পর্যায়ে এটা মামলাটা হয় সেটা কি বিধি? সেই সিস্টেম বা নিয়মটাকে বিধি হিসেবে বিধি বলা হয়। এটা হলো সিস্টেমটা হলো আপনার 11টি বিধি রয়েছে। সেটা হলো শিরোনাম, সংজ্ঞা, তারপরে আপনার হইলো মোকদ্দমা রেজিস্ট্রি খাতা, তারপরে হইলো আপিলের রেজিস্ট্রি খাতা, ডিক্রির ফর্ম, জরিমানা রসিদের ফর্ম, জরিমানা ইত্যাদি রেজিস্ট্রির খাতা, হ্যাঁ, আপিলের রেজিস্ট্রি খাতা, এইভাবে 11টি বিধি রয়েছে 1985 সালের পারিবারিক আদালতের বিধি। ধন্যবাদ। আমরা অনেক না জানা তথ্য, না জানা কথা আমরা ম্যাডাম আপনার কাছ থেকে জেনেছি। ধন্যবাদ আপনাকে। এখন সুপ্রিয় দর্শক, আমরা প্রায় এই অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পড়েছি।
কিন্তু শেষ প্রান্ত যাওয়ার আগে আমরা মিতালি ম্যাডাম এবং নাসিমা আপা এই দুজনের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি এবং মেসেজ জনগণের উদ্দেশ্যে কিছু মেসেজ আমরা জানতে চাচ্ছি। ম্যাডাম, যে এই যে পারিবারিক কলহ, পারিবারিক বিভেদ, এই পারিবারিক যে সংক্রান্তিত যেই সকল বিষয়, যেমন স্বামী স্ত্রী বিরোধ, দেনমোহর, বিচ্ছেদ, নানা ভরণ পোষণ, খরপোষ, নানা কলহ নিয়ে আমাদের কিন্তু এই পারিবারিক আদালতের সৃষ্টি হয়েছিল এবং পারিবারিক বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়। এই পারিবারিক এই যে সমস্যাটা, এই কলহ, বিভেদ, বিচ্ছেদ, এটা সংক্রান্ত যে যেন না হয় বা এটা যেন রোধকল্পে কী কী করণীয় সেই সংক্রান্ত, যেহেতু আপনি মহিলা নারী সংস্থার আপনি সচিব নারায়ণগঞ্জ জেলার, এবং আপনি জনগণের উদ্দেশ্যে এই মেসেজ একটা আমরা শুনতে চাচ্ছি, আপনার মেসেজ একটু জনগণকে বলবেন। ধন্যবাদ আপনাকে। আমার কথা হচ্ছে, আমরা মানুষ হয়ে বাঁচব, বাঁচার মতো করে বাঁচব, শুধু নিজের জন্য না, সমাজের জন্য বাঁচো, পরিবারের জন্য বাঁচো, দেশের জন্য বাঁচো। প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে। আমার ইসলাম বলেছে, আমার নিজের ভিতর থেকে যে লেখাপড়াটা শিখে আমরা তা শুধু বইয়ের মধ্যে না রেখে কি লিখেছে সেটা আমি বাস্তবে কতটুকু কাজে লাগাতে পারবো, যখন এটা আমি ওইভাবে চিন্তা করব, আমাদের সমাজ থেকে ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে সব রকমের প্রতিবন্ধকতা দূর হবে। যখন আমি চিন্তা করব আমার দায়িত্ববোধ নিয়ে, আমার দায়িত্ব আছে সমাজের প্রতি, দেশের প্রতি, পরিবারের প্রতি, এবং নিজের জন্য বাঁচো। শুধুমাত্র এই কথার অর্থ এই না সব বাদ দিয়ে শুধু নিজেকেই বড় করে বাঁচো, না, যেটাতে আত্মতৃপ্তি আসবে, যে কাজটাতে করলে সমাজের যে উপকার করলে আত্মতৃপ্তি আসবে, যেখানে একটা মানুষ আমার কথায় উপকৃত হবে, একটা মানুষ, আমি আর্থিকে না পারি, শারীরিকে না পারি, একটা না একটা দিয়ে আমি যদি উপকার করতে পারি, যেমন কথা দিয়ে উপকারের সদগায়ে জারিয়া হয়, ঠিক এই ধরনের কাজ করে যদি বাঁচতে পারি, পারিবারিক কলহ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এবং সবার প্রতি স্যাক্রিফাইস মাইন্ড, সেটা হচ্ছে আমি কিছু ছাড় দিব, কিছু আমি মেনে নিব, একসময় সব সুন্দরভাবে ঠিক হয়ে যাবে। প্রত্যেকের প্রতি আমার একটাই কথা, মানুষ হয়ে বাঁচো, মান এবং হুঁশ নিয়ে, মানুষ হয়ে বাঁচো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। আর নাসিমা আপার কাছ থেকে পরিবার তথা পারিবারিক সম্পর্কে আপনার মূল্যবান মেসেজ। আমি আমার ঘরটা আগে ঠিক করব, সেটা হলো যদি আমি মনে করি যে এই ঘরের প্রধান কর্তা আমি, যে আমার নিজেকেও দিয়ে এক্সাম্পল দিতে পারবো আমি, সেটা হলো আমি কিন্তু অ্যাট এ টাইম আমি একজন আইনজীবী, সেই আইন পেশায় নিয়োজিত থেকে গভর্নমেন্টের কিছু মামলা পরিচালনা করি, আমি লিগাল এডের মামলাগুলো পরিচালনা করি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোটে মানুষের সহযোগিতায়, জনগণের সহযোগিতা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে নির্বাচিত হয়েছি। যে আমার হাজব্যান্ড কত টাকা মাসে ইনকাম করলো কিংবা আমি কত টাকা ইনকাম করলাম, আমাদের কিন্তু দুইজনের সব কিছু এক। আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক শুকরিয়া যে অনেক ভালো আছি। তো আমি মানুষ সম্পর্কে বলবো, মিতালি আপু বলেছেন যে মান হুঁশ মানে কি, মান থাকতে হবে, সেই মানুষটির হুঁশ থাকতে হবে। তাহলে আমাদের দেখা গেছে যে ছোটোখাটো বিষয় নিয়ে আমরা যদি একে অন্যের সাথে কম্প্রোমাইজ না করতে পারি, স্যাক্রিফাইস না করতে পারি, তাহলে ওই ছোট্ট বিষয়টি বিষাদ আকারে দেখা গেছে ক্যান্সারের চেয়েও বেশি রোগ হয়ে দাঁড়ায়। আমাদের সমাজে ঠিক তাই হচ্ছে, কিছু না কিছু হলেই মানুষ একটা ডিভোর্সের চিন্তা করে, কত সময় যে ভাবে। আর এ আদালতে থেকে অনেক সময় একেবারে যদি মনে করি যে 100% চেষ্টা করেছি আর পারলাম না, তখন ডিভোর্সের চিন্তা করি। তাছাড়া একেবারে শেষ সময়টা পর্যন্ত যেভাবেই হোক সেভাবেই চেষ্টা করি যে সংসারটা যদি মিলাইতে পারি, এটা একটা ইবাদত, একটা নিকৃষ্ট কাজ বন্ধ করতে পারলাম। তো আমি বলবো যে নিজেকে সুখী করার জন্য নিজের আগে ঠিক হতে হবে, নিজের জায়গাটা ঠিক রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের প্রতি যে দায়িত্ব কর্তব্য বোধ আছে সেটা আমার পালন করতে হবে। আমি যদি আমার পরিবারটা ঠিক রাখতে পারি, পরিবারের পরে আমি আমার সমাজটাকে ঠিক রাখতে পারবো। এই সমাজ ঠিক হলে এই জাতি এবং দেশ উপকৃত হবে। ওভারঅল সবাই ভালো থাকবো, আমরা যেন সেভাবেই বাঁচি, সবাই যেন ভালো থাকি, সবাই যেন সবাইকে নিয়ে ভালো থাকি, সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই মেসেজটাই আমি জনগণকে দিচ্ছি।
আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা এই অনুষ্ঠান থেকে আজকের জন্য বিদায় নেব। আর বিদায় নেওয়ার পূর্বে এই এনএন টেলিভিশনের পক্ষ থেকে সামান্য উপহার, এনএন টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে সামান্য শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে আমাকে এত সুন্দর করে সুযোগ করে দেওয়ার জন্য, সমাজের জন্য কিছু কথা বলার জন্য। নিজের মনে যা ছিল তা ব্যক্ত করেছি, ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আর মনে করেন যে কিছু উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এনএন টেলিভিশনের আইনের আলো অনুষ্ঠানের আজ এখানে সমাপ্ত। আগামী পর্ব দেখার জন্য আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।